নমস্কার, সবাইকে স্বাগত এবং একটা বড় অভিনন্দন। এই যে তাপপ্রবাহকে বুড়ো আঙুল দেখিয়ে আপনারা সবাই দর্শক আসন ভরিয়েছেন, তার জন্য আমার মনে হয় সবার আগে হাততালিটা আপনাদের জন্য একটা দরকার। অনেক ধন্যবাদ। একটা বিতর্ক সভা সঞ্চালনায় এই আমি প্রথম, তাই তাপপ্রবাহের সঙ্গে আমার একটা চাপপ্রবাহ চলছে। যদি কিছু ভুল করে ফেলি কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। এই বিষয়টা যখন প্রথম জানতে পারলাম চন্দ্রিলদার থেকে, দুটো জিনিস আমার মাথায় এলো, দুটো লেখা, দুটি মেরুতে দাঁড়িয়ে আছে এই দুটি লেখা, আমাদের সাহিত্যেরই অংশ। নাম বলে দিচ্ছেন, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন শুনে। প্রথমটা পড়ি। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্থ বঙ্গভূমি তব গৃহ ক্রোড়ে চিরশিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী। এর বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে আরেকটি লেখা, এটাও আমি বলে দিচ্ছি না কার লেখা, বুঝতে পারবেন। ফুটবলের নাম করা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাই জাম্প চ্যাম্পিয়ন নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের বাবু। নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাজতেই ছুটতে হবে, আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়ে আবার রওনা, ওদিকে সেই 6টার ভোঁ বাজলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না, যে ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানবে। সন্ধ্যার আর বেশি দেরি নেই। নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে শত দুঃসাহসিক কাজের মাঝখানে। লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কো পোলো, রবিনসন ক্রুসোর মতো। এর জন্য ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে। এই যে দুটো মেরুতে আমি দুই বাঙালিকে দেখছি, এই দুই বাঙালি নিয়ে হয়তো কথা হবে না, কথা হবে, বিতর্ক হবে, আলোচনা হবে মধ্যিখানে যিনি দাঁড়িয়ে আছেন, আমাদের মতে মধ্যবিত্ত বাঙালি। একটু আগে আমরা যে আলোচনা শুনলাম তাতে এতটাই সমৃদ্ধ হয়েছি, আমরা যখন ব্যাকস্টেজে দাঁড়িয়েছিলাম বক্তারা বলছেন যে আর বলার কি বাকি রইল। কিন্তু আমার মনে হয় নতুন একটা আঙ্গিকে নতুন বক্তৃতা আমরা শুরু করব, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন সবাইকে একবার আমরা আমন্ত্রণ জানাবো। একটা জোরে হাততালি আমাদের সমস্ত বক্তাদের জন্য। আমাদের মূলত দুটি রাউন্ড। প্রথমে যারা বক্তারা রয়েছেন তারা 8 মিনিট সময় পাচ্ছেন নিজের বক্তব্য সাজিয়ে গুছিয়ে বা মতামতটা পেশ করার জন্য, এবং তারপরে যদি কিছু থাকে যেটাকে টেকনিক্যালি রিবাটল বলা হয় সেটার জন্য 2 মিনিট করে আমরা দিয়েছি। তো পক্ষে বলছেন আজকে সঞ্জয় মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং স্বাতী ভট্টাচার্য, আর বিপক্ষে বলছেন শ্রীজাত, প্রফেসর আব্দুল কাফি এবং তিলোত্তমা মজুমদার। প্রথমেই আমি সঞ্জয় বাবুকে ডাকবো, যিনি পক্ষে তার বক্তৃতা, তার বক্তব্য শুরু করবেন। আসুন। এই কেসিসি বৈঠকখানা যারা আয়োজন করেছেন তাদের তো ভদ্রতা জানাতেই হয়, জানালাম। আর এবার আমার বক্তব্য যাকে বলে পেশ করার পালা, তো এটা পেশ করি। আমাকে বলা হয়েছে বক্তব্যের সমর্থনে কথা বলতে, যদিও কি বলার আছে তা আমি জানি না। কেননা একটা কথা, যে আমরা যখন জ্যামিতি পড়তাম ছোটোবেলায়, অনেক দিন আগে সভ্যতার আদিম যুগে, তখন ছিল যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এরকম একটা থিওরেম, ইউক্লিডের থিওরেম। আজও করতে হয় নিশ্চয়ই, কিন্তু এই থিওরেমটা করার একটা মুশকিল আছে। এই থিওরেমটা করতে হয় এইভাবে যে যেহেতু এটা স্বতঃসিদ্ধ সত্য, সুতরাং বলতে হয় যে ধরা যাক এটা সত্য নয়। এইবার নানা রকম যুক্তিজাল বিস্তার করে চন্দ্রিলের মতন বলতে হয় এগুলো খাটে না, সুতরাং এটা সত্যি। তো এই যে মধ্যবিত্ত বাঙালি বলতে মধ্যবিত্তই বোঝায়, এটা এত সত্যি যেমন শুরু করতে হবে যেটা সত্যি নয় তাই দিয়ে। কেন? যে ধরুন বাঙালিরা যা ভেবেছে, আজ পর্যন্ত যেসব বাঙালির নাম শোনা গেল, এদের মধ্যে কেউই অবাঙালি নয়, কিন্তু বাঙালি বলতে একটা সাধারণ জিনিস বোঝায়।
অর্থাৎ এই রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় পর্যন্ত যাদের নিয়ে আমরা চিন্তিত, তা দেখবেন সবাই বাঙালি। তার নিচে অনেকে ছিল, ওপরেও অনেকে ছিল, তাদের নিয়ে কেউ ভাবেনি, আর নয়তো তাদের নিয়েছে, যাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট করেছে বা আত্মীকরণ করেছে। বাঙালি মধ্যবিত্ত ছাড়া কাউকেই ভাবেনি। যেমন বাঙালি বাংলা নিয়ে অনেক কিছু ভাবে, কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যালেন্ডার যখন বেরোয় তখন এরকম আলোচনায় আমি উপস্থিত ছিলাম যে সবসময় ধান খেতে একজন লোক হাসছে বা একজন মহিলা। এখন বাংলার প্রকৃতিতে ধান ক্ষেত খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পাহাড় আছে, সমুদ্র আছে, খুব রুক্ষ জায়গাও আছে, এগুলো কোনোটা পাত্তা পায় না। বাঙালিরা মনে করে ধান ক্ষেত এবং এই যে গাঙ্গেয় বাংলা, এইটাই তারা। এবং এই গাঙ্গেয় বাংলায় যে কারা থাকে এই বিএ পাস, বিএসসি পাস এরা। এবং এরা মূলত কারা? এরা মূলত দেখবেন একটু তফাৎ হয়েছে, যে আসলে চারুলতার স্বামী বললে আপনারা পলিটিক্যালি কারেক্ট ভাববেন না, চারুলতার যে বর আজকের ভাষায়, সেই ভূপতি কী করে? যদি ইংরেজি আনে, এটা অবশ্যই একটা কাজ বাঙালির কাছে। হোয়াটসঅ্যাপে তারা ইংরেজিতেই লেখে নিজেদের কথা, বাংলা কবিতা বিষয়ে ইংরেজিতে লেখে, এবং বাংলা উপন্যাস নিয়েও ইংরেজিতে লেখে, শ্রীজাতর কবিতা নিয়েও ইংরেজিতে লেখে। তো এই ইংরেজিতে লেখে এবং তারা কাগজের নাম দেয় সেন্টিনেল, তাদের একটা বিবেক আছে, এবং তারা বলে ট্রুথ সারভাইভস, একদিন সত্য জয়ী হবেই, যতই অপপ্রচার হোক যা হোক। এবং তারা জানেও না তাদের বউ লেখে ইত্যাদি। মানে এই যে জায়গা, এই জায়গায় কিন্তু এখনও অবধি চলেছে। ভূপতির সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে এই যে ভূপতির স্ত্রীর সঙ্গে যে ব্যক্তিগত সম্পর্কের পরিণাম, তাতে একটা যন্ত্রণা ছিল, আমাদের সেসব নেই। আমাদের হয়েছে একটা অদ্ভুত নতুন অনুভূতি গজিয়ে উঠেছে, তাকে বলে ম্যাসোকিজম, মর্ষকাম। অর্থাৎ একটা সবাই বাঙালির ভবিষ্যৎ এবং বাঙালির বর্তমান এবং বাঙালির অতীত নিয়ে খুব চিন্তিত, এবং বাঙালি কী করছে। এত চিন্তার বদলে বাঙালি যদি সত্যি কিছু করতেই পারতো তাহলে করুক না। বাঙালির সুবিধা হচ্ছে, বাঙালিদের তো মতিশীল বা রামদুলাল সরকার বা স্যার বীরেন মুখার্জি, এদের ভিটে এখন বসতবাটিতে শেকড় ঝুলছে, ফলে বাঙালির বড়লোক হওয়ার সুযোগ নেই। একটা বাঙালি নেই, ইনকাম ট্যাক্সের যে বিরাট তালিকা, তাতে দেখবেন প্রথম কয়েকশোর মধ্যে কোনো বাঙালির নামই নেই। যার নাম ছিল সে নামে বাঙালি, কিন্তু কার্যত বহির্বঙ্গের বাঙালি, আর বাকিদের কেউ নাম নেই। ফলে বাঙালির বড়লোক হওয়ার দায়ও নেই। সে যে আয়কর দেয় তাকে এটা ধর্তব্যের মধ্যে ধরা যায় না। আর বাকি অন্য জায়গায় তার কিছু নেই, মানে সে মোটামুটি পশ্চিমবাংলার মধ্যেই আছে। তারা আবার উত্তর সম্পাদকেও কখনো কখনো লিখতে শুরু করেছে যে কেন বাঙালির আরও খ্যাতি হচ্ছে না। আর বাঙালির খ্যাতি কী করে হবে কেউ জানে না, কারণ অমর্ত্য সেন বা সৌরভ গাঙ্গুলি, এই দুজন ছাড়া তো বাঙালির এমন কোনো লোকই নেই যে একটু সীমানা পার হবে। এবং ওই যে হেমন্ত মান্না শুনলাম, সেসবও নেই। বাঙালি গায়ককে যে বাঙালি গায়ক বলে পরিচিত হতে হয়। এখন যাই হোক না কেন, আপনি দেখবেন বাঙালি মাঝে মাঝে সব গর্ব করে, একটু পরেই আমাদের বিরোধী বক্তারা বলবেন কেন বাঙালির মধ্যে দেবলীনা হেমব্রম আছেন। হেমব্রম থাকতে পারেন, ওরাও থাকতে পারেন, সাঁওতাল থাকতে পারেন, পাহাড়ি থাকতে পারেন, নমশূদ্র থাকতে পারেন, মতুয়া থাকতে পারেন, কিন্তু এরা মূলত থাকতে পারেন এই জন্যই যে এদের বিপরীতে আমাদের থাকতে হবে। আমরা মতুয়াদের জন্য কিছু করছি, আমরা সাঁওতালদের জন্য কিছু করছি, আমরা সাবঅল্টার্ন স্টাডিজ করব কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, তাই আমাদের দরকার। বাংলায়ও কিছু সাঁওতাল, ওরাও এইসব কিছু মুসলমান দরকার। কিন্তু দেখবেন মুসলমান যারা আছেন তারাও সবাই সম্ভ্রান্ত মুসলমান, সব সৈয়দ মুখোপাধ্যায় মার্কা মুসলমান। এমনি যে মুসলমান, তাকে নিয়ে বাঙালি কিছুই মাথা ঘামায় না। গফুরকে নিয়ে মাথা ঘামানোর জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তারা খুঁজে বার করে, এবং তারাই মাথা ঘামাবে। অর্থাৎ মাথা ঘামানোর সম্পূর্ণ দায়টা আমাদের। তবে হ্যাঁ, ভৌগোলিক সীমা বিস্তৃত হচ্ছে। অনেক দিন আমরা আমাদের প্রেম, আমাদের শোক, আমাদের দুঃখ, আমাদের সাফল্য এসব নিয়ে বলেছি। এবার একটু সীমানা বাড়ানো যাক, একটু সাবঅল্টার্ন স্টাডিজ করা যাক, একটু ফেমিনিজম করা যাক। মেয়েরা কী করছে, রান্নাঘরের ইতিহাস আমরা কখনো লিখিনি। জোড়াসাঁকোর রান্নাঘরটা কীরকম ছিল, জোড়াসাঁকোর আতুর ঘরটা কেমন ছিল, এইসব নিয়ে। কিন্তু যারা লিখছে তারা মধ্যবিত্ত, যা লিখছে তা মধ্যবিত্ত, এবং পরিণাম যা তা মধ্যবিত্ত। যেমন বাঙালিরা যখন
জনজীবনে সাবঅল্টার্ন স্টাডিজ করে তখন যেসব কথাবার্তা শুনতে চায়, যেমন ধরা যাক আমাদের যেসব মুখ্যমন্ত্রীরা খুব ভদ্র শান্তিনিকেতনী ভাষায় কথা বলেন, সেটা যখন বোর লাগে তখন তারা আমাদের প্রতিবেশিনী, আমার প্রতিবেশিনীর কথায় শুনতে চায়। তার যে কথাবার্তা সেই শুনে তারা বলেন যে ইনি কিন্তু অনেকটা সাবঅল্টার্ন, ইনি অনেকটা নিচু তলার মানুষের ভাষাটা তুলে ধরেছেন, মানে তার যে বাকভঙ্গি বা অঙ্গভঙ্গি এইসব জিনিসগুলো। এখন এই যে আমরা খুঁজছি, এই যে কখনো আমাদের ক্ষোভকরণ, মানে সাঁওতাল খুঁজে আনি, একটু মুন্ডা খুঁজে আনি, একটু ওরাও খুঁজে আনি, একটু নকশাল খুঁজে আনি, একটু কোচদের খুঁজে আনি, একটু পাহাড়ি চা বা বনবস্তি যারা থাকে তাদের খুঁজে আনি। এই যে খুঁজে আনা, এই খুঁজে আনাগুলো কে খুঁজবে? তাদের দিয়ে তারা কি কথা বলবে তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। তাদের কথাটা আমরা বলবো। এটা হচ্ছে মিশনারিদের কাজ। মিশনারিরা যেমন আফ্রিকায় গিয়ে বা ভারতবর্ষে গিয়ে গরিব মানুষ বা সাধারণ মানুষের কথাবার্তা তারা বলতে বলে, তাদের হয়ে যে কথাবার্তা বলাটা, সেটা তাদের কাজ ছিল। বস্তুত আমাদেরও কাজ চাইছিল, ভূপতি কী ছিল? ধরুন উত্তর আফ্রিকায় কামুজাদের নিয়ে লেখেন, তারা কারা? তা আসিমিলে বলা হয় তাদের। যেমন ফিলিপাইন্সে তারা কারা? তা ইলিয়াস্টোদোস বলা হয়। যেমন গার্সিয়া মার্কেস যাদের নিয়ে লেখেন তারা কারা? ক্রিরোজ বলা হয়। তিনি কলকাতা তাদের ভদ্রলোক বলা হয়। এই যে ভদ্রলোক বাঙালি মধ্যবিত্ত, এই ভদ্রলোক বাঙালি মধ্যবিত্তর কতগুলো জায়গা ছিল, সেই জায়গাগুলো যেমন সাহস। যেমন ধরুন বিবেকানন্দ, সে লোকটা 37 বছর বয়সে মারা গেছে, এত সুগার, ঠিক আছে তো, ঠিক আছে, আরে এত সুগার, কিন্তু সে টলস্টয়কে বই উপহার পাঠাতো। এই সাহসটা তার ছিল। আর আমরা বড়জোর খবরের কাগজের বার্তা সম্পাদকের কাছে ভয়ে ভয়ে বইটা সাবমিট করি যদি রিভিউ হয়। এই যে জায়গা, এই জায়গার মধ্যে আমাদের বিস্তৃতি বেড়েছে, আমাদের সাহস বেড়েছে দাসত্ব বৃত্তির জন্য এবং বেটে হওয়ার জন্য। প্রত্যেক বাঙালি প্রায় স্পন্ডিলাইটিসে ক্লান্ত, কিন্তু এই পর্যন্তই। বাঙালি বলতে যা বোঝায় তা মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের বাইরে যারা আছে তাদের বাঙালি তাদের মধ্যেই টেনে এনে আরেকজন মধ্যবিত্ত করে নেয়। আপনি দেখুন দলিত চর্চা যারা করেন তারা দলিত নেই, তারা দলিত ব্রাহ্মণ হয়ে গেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, একটা জোরে হাততালি সঞ্জয়বাবুর জন্য। এবং একটা ভাবনা যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে আমরা তাদেরকে নিয়েই মাথা ঘামাচ্ছি, বা বাঙালি মধ্যবিত্ত তাদেরকে নিয়েই মাথা ঘামাচ্ছে যাদের মধ্যবিত্তের দরকার আছে, তার বাইরে হয়তো আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছি না। আচ্ছা, দেখি এর পরের বক্তা যিনি বিপক্ষে বলবেন তিনি এখান থেকে কিছু সূত্র পান কিনা। মঞ্চে আসছেন, রাতে মাইক্রোফোনের সামনে আসছেন শ্রীজাত, একটা জোরে হাততালি। শ্রীজাতদা একটু আগে থেকে আমি বলছিল যে আমি না, কিন্তু আমি জানি উনি কতটা তৈরি, উনি স্বভাবতই তৈরি একজন মানুষ। শ্রীজাতদা, দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স। ধন্যবাদ সোমক, ধন্যবাদ কেসিসি বৈঠকখানা, সঞ্চারী চন্দ্রিল এর মূল আয়োজক, তাদের কৃতজ্ঞতা জানাই। চন্দ্রিল একটু আগে বলছিলেন যে মধ্যবিত্ত বাঙালি সবসময় একটা চক্রান্ত তত্ত্বে বিশ্বাস করে যে আমি পারিনি কারণ ও আমার মই কেড়ে নিয়েছে। তো সেইটা আজকে চন্দ্রিল নিজেই করেছেন। উনি ঠিক নিজেই, উনি আর ওর সহধর্মিণী মিলে আমাদের এই আলোচনা বিতর্ক সভাটা ঠিক ওর বক্তৃতার পরেই করেছেন, যাতে এটা খারাপ হলে আমরা বলতে পারি যে এর আগে চন্দ্রিল বলেছিল, ওই জন্য আমাদেরটা কেউ শোনেনি। তো ফলে আমাদেরটা যদি সেরকম না জমে, এখন তো জমার উপর অনেক কিছু নির্ভর করে, টাকাও জমে, আলোচনাও জমে, সবই জমে, বাঙালির অনেক কিছু জমে, তাহলে তার দোষ চন্দ্রিলে, আমাদের নয়। যেটা সঞ্জয়দা বললেন তার কিছু কিছু অংশের সত্যতা স্বীকার করেও বলি যে বাঙালির সমস্ত রকম শ্রেণীতেই বাঙালির প্রতিনিধি আছে। যদি মধ্যবিত্তকে আমরা অর্থনৈতিক শ্রেণী বলে মেনে নিই, তাহলে এটা আমরা মানতে বাধ্য যে আজকে 2024-এ দাঁড়িয়ে মধ্যবিত্ত সংখ্যালঘু শ্রেণী এবং উচ্চবিত্ত আরও সংখ্যালঘু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী যারা, তারা দুঃখজনকভাবে হলেও নিম্নবিত্ত। কারণ শুনতে আমাদের খারাপ লাগবে, যারা কর্মরত উচ্চবিত্ত এখনও রোজগার করছেন, যাদের হয়তো বছরে 300 কোটি টাকা রোজগার করতে হয়, সেরকম বাঙালি কম আছে, সঞ্জয়দার বক্তব্য অনুযায়ী সত্যি কম আছে তারা, এবং যারা ধরুন লক্ষ্মীকান্তপুর লোকাল বা সোনারপুর লোকাল ধরে দুবেলা মানুষের বাড়িতে ঠিকে কাজে আসছেন, তারা
তাদের কেউই এই প্রেক্ষাগৃহে নেই, কারণ তাদের এই সময়টা নেই। এই সময়টা কেবল মধ্যবিত্তের আছে, মধ্যবিত্তকে দেওয়ার। আমরা প্রত্যেকে মধ্যবিত্ত বলে সেই কাজটা করতে পারছি। একজন উচ্চবিত্তও আছেন, যাকে আপনারা দেখতে পাচ্ছেন না, তাকে হয়তো একটা কারখানা চালাতে হচ্ছে এই সময়। এবং একজন নিম্নবিত্তও আছেন, যাকে হয়তো সেই কারখানায় এই সময়টা দাঁড়িয়েই ঝাড়পোঁছ করতে হচ্ছে। তাই জন্যে তারা এই প্রেক্ষাগৃহে নেই। কিন্তু তারা এখানে নেই মানে এই নয় যে তারা বাঙালির জনজীবনে নেই। বাঙালির জনজীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত তিনই আছে। আমার মনে আছে আমি ছোটোবেলায় আমাদের পাড়ায় কেন, আমাদের সমাজেই একটা কথা চালু ছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন। কথাটা অনেক দিন শোনা যায় না, লাখপতি। কারোর যদি লাখ টাকা থাকতো বলে একটা সন্দেহ হতো আমাদের মনে, আমরা লুকিয়ে চুরিয়ে তাকে ও তো লাখপতি বলে ডাকতাম। লাখপতি কথাটার এখন কোনো মানে নেই আর। মানে নেই তার কারণ, যেটা আবারও বলতে হয়, চন্দ্রিল এতগুলো দিক বলে দিয়ে গেছেন যে তার অনেক দিকই আমাদের তিনি সম্পৃক্ত করেছেন। তার কারণ হচ্ছে বাঙালি এখন মোটামুটি বাঙালি মধ্যবিত্ত মানে তার 1,00,000 টাকার একটা সম্বল আছে, কোথাও আছে। আর বাঙালি উচ্চবিত্ত সত্যি হাতে হাতে গোনা। কারণ বাঙালি ওই, যেটা আমি আবারও চন্দ্রিলের বক্তব্য ধার করেই বলবো, যে উচ্চবিত্ততার সঙ্গে চাকরির একটা বৈরিতা আছে। চাকরির সঙ্গে জুড়ে থাকলে অনেক সময় উচ্চবিত্ত হয়ে ওঠা যায় না। বাঙালির ব্যবসা মানসিকতা কম, একেবারে নেই বলবো না, কিন্তু কম, কারণ ঝুঁকি নেওয়ার সাহস বাঙালির কম। কিন্তু যারা নিয়েছেন তারা খুব সফল, তারা সত্যি উচ্চবিত্ত। তাদের একের পর এক সংস্থা চলছে, সেখানে প্রচুর মানুষ কর্মরত। আবার আমাদের বাড়িতে যারা দুবেলা কাজ করতে আসছেন, তাদের অস্বীকার করলে চলবে না। এই যে সঞ্জয়দা বললেন যে তাদের আমরা টেনে নিয়েছি, আমরা কিন্তু সেই অন্তর্ভুক্তি করতে পারিনি। আমরা সত্যিই তাকে এখনও রান্নাঘরেই খেতে বলি, আমার পাশে আমার খাবার টেবিলে বসে খেতে বলি না। তার কারণ কিন্তু এই বৃত্তই। ফলে এই শ্রেণী বিভাজন বাঙালির মধ্যে চিরকাল ছিল। বাঙালি উচ্চবিত্ত, বাঙালি মধ্যবিত্ত, বাঙালি নিম্নবিত্ত, এখনও সেটা আছে। একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্ত চিন্তায় মননে অনেক বেশি সোচ্চার বাকি অন্য দুটো শ্রেণীর চেয়ে। তার কারণও হতে পারে যে তার সময় বেশি বা তার আগ্রহ বেশি, এও হতে পারে। আমি সেটাকে খারাপ চোখে দেখছি না। কিন্তু যেহেতু আমরা কোনো একটা স্বর উঠে এলে বুঝতে পারি এটা মধ্যবিত্তের স্বর, সে মাঝখানে থেকে কথা বলছে, সেহেতু আমরা মধ্যবিত্তকে যে মান্যতা দিই, উচ্চবিত্ত বাঙালি বা নিম্নবিত্ত বাঙালিকে সেই মান্যতা দিই না। কিন্তু আমরা যদি আর্থিক শ্রেণী থেকে সরে যাই, তাহলেও দেখব যে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত মানসিকতার মানুষ আছেন। আমাদের বাড়িতেই এমন একজন কাজ করেন, যিনি বহুদূর একজন গ্রামের মানুষ। তার সম্বল সহায় তেমন বিশেষ নেই, আমাদের বাড়ির কাজটুকুই তার সম্বল। তো আমার যখন কোভিড হয়, আমি তখন তাকে বলি, আমার হয় এবং আমার সঙ্গে সঙ্গে দুর্বারও হয়, আমরা দুজন দুটো ঘরে বন্দি হয়ে পড়ে থাকি। তাকে বলি যে তুমি ছুটি নিয়ে বাড়ি চলে যাও, তোমার যেটুকু এখান থেকে উপার্জন সেটা কাটা হবে না কোনোভাবেই, প্রশ্নই নেই। কিন্তু এটা তো এক ধরনের মারণ রোগ, তুমি থাকলে তোমারও হতে পারে। তখন তিনি আমাকে বলেছিলেন যে দাদা, আমি আমার বাড়ি ছেড়ে কাজ করতে এসেছি, কাজের দায়িত্বটা পালন করব বলে। তিনি কিন্তু স্কুলে যাননি, পড়াশুনো করেননি। আমি এসেছি কাজ করব বলে। যদি মরার ভয় কাজই ছেড়ে দিই, তাহলে কাজ আর করলাম কি? এই বাঙালি কিন্তু উচ্চবিত্ত বাঙালি। সেই বৃত্ত মনে থাকে, সেই বৃত্ত পকেটে থাকে না। ফলে বাঙালির বৃত্ত অনেক রকম, চিত্তেও আছে, পকেটেও আছে। আর বাঙালি উচ্চবিত্তে, মধ্যবিত্তে, নিম্নবিত্তে মিলেমিশে দিব্যি আছে। তাই বাঙালি মানে শুধু মধ্যবিত্ত, এটা ভাবলে কেবল এই প্রেক্ষাগৃহটাকে মান্যতা দেওয়া হয়, তার বাইরের পৃথিবীটাকে ভুলে যেতে আমি অন্তত পারবো না। অনেক ধন্যবাদ। এখনো প্রায় 1 মিনিট 50 সেকেন্ড আছে তোমার কাছে, তুমি কি সেটা ব্যবহার করতে চাও? কাউকে দিলে, আচ্ছা বেশ। যে কয়েকটা জিনিস আমার মনে হয় খুব সুন্দর শ্রীজাতদা বলল, যে এই যে মানসিকতার যে ব্যাপার, মধ্যবিত্ত কি শুধু বিত্ত, সেটা মানসিকতাও। সো সেই মানসিকতা যদি বিত্ত হয়, সেটা মনে থাকে, সেটা পকেটে থাকে না। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এরপরে আমরা চলে যাব আবার একজন বক্তা যিনি পক্ষে বলবেন। মঞ্চে আসছেন, একটা জোরে হাততালি দেবেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমাদের প্রিয় রাহুল দা।
সবাইকে অপার শ্রদ্ধা, যারা সামনে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট সবাইকেও আমার শ্রদ্ধা। কেসিসিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। চন্দ্রিলদাই যথেষ্ট ছিল, তার উপর শ্রীজাতদা, এরপর মানুষ আর কি বলবে? মানে সচিন আর দ্রাবিড় ব্যাট করার পর এখন কুমলে ব্যাটিং করতে নেমেছে। যাকে আপনাদের এটা সহ্য করে নিতে হবে। শ্রীজাতদাকে যদি কাউন্টার করতে হয় তাহলে সহজ হচ্ছে রবি ঠাকুরের কাছে যাওয়া। তা উনি যখন বলেছেন 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি, তখন উনি একদম নিশ্চিতভাবে মধ্যবিত্তকেই বলেছেন। তো যুগ যুগ ধরে যখন বাঙালিদের কথা ওঠে, বাঙালিদের যে অবাঙালিরা যেভাবে স্টিরিওটাইপ করে, বাঙালিরা যেভাবে প্রত্যেকটা ওয়েব সিরিজে বাঙালি মেয়ে মানেই সে বামপন্থী, হিন্দি ওয়েব সিরিজে আজকাল আমি দেখছি প্রত্যেকটা হিন্দি সিরিজে বাঙালি মেয়ে মানেই কদম ছাড় চুল এবং সে বামপন্থী। এই যে ধারণা, এই ধারণার জন্মদাতা, তাকে লালন করা এবং তাকে পালন করা যুগ যুগ ধরে এটা করে এসেছে শুধু মধ্যবিত্ত। এবং সেই মধ্যবিত্তটা কোনো আর্থিক অবস্থান নয়, মধ্যবিত্ত একটা মানসিকতা। সেটা সাউথ সিটির একটা পেন্ট হাউসে যাওয়ার পরও একই থাকতে পারে, সেটা কখনো বদলায় না। মধ্যবিত্ত হচ্ছে অনেক সাফল্য পেতে পারতাম কিন্তু পাড়ায় নুটুদার সাথে ছ্যাবলামি মারা হবে না, সেই জন্য আমি জার্মানি যাইনি। এই ব্যর্থতাটা বুকের মধ্যে নিয়ে গৌরব করে চলা, হয়তো জার্মানি গেলে কিছু করতে পারতো না, কিন্তু এই ধারণাটাই, ভুল ধারণাটা নিজের মধ্যে রেখে যাওয়া যে আমি অনেক কিছু করতে পারতাম, শুধু করলাম না। ওই সিধু জ্যাঠার কথা, যেটা আসলে চন্দ্রিলদা তো সবটাই বলে দিয়েছে। এবার আসি দুজন বড় মানুষের তর্কে। কান ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায় মৃণাল সেন নিয়ে একটি তর্কে বলেছিলেন উনি সবসময় সবচেয়ে দুর্বল শ্রেণীকে আঘাত করেন ওনার ছবিতে, মধ্যবিত্ত। এবং তার উত্তরে মৃণাল সেন বলেন যে উনি আরও দুর্বলতর একজন মানুষকে আঘাত করলেন, সেটা আমি। এই নিয়ে দুই মহারথীর মধ্যে একটা বিশাল তর্ক শুরু হয়। সেটা আজকের পেপারের কেচ্ছা কেলেঙ্কারির মতো নয়, সেই তর্কে প্রচুর পয়েন্টস ছিল, অ্যাকাডেমিক্যাল আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার মানে মৃণাল সেন যে পয়েন্টটা বলেছিলেন, আমি যখন আমার বাঙালির কিছু দুর্বলতা দেখাবো বা বাঙালির জয় দেখাবো, আমাকে আমার চেনা সমাজের মধ্যে থেকে বেরোতে হবে। এবং ঐতিহাসিকভাবে দেখা গেছে যে রবি ঠাকুরও ততদিনই দুঃখ পেয়েছেন যতদিন তার গান শুধু একটি সমাজের মধ্যে আবদ্ধ থেকেছে। তিনি বলেছেন আমার লেখা হয়নি সর্বত্রগামী, কিন্তু যখন মধ্যবিত্তর রবি ঠাকুরের গানকে অশ্লীল বলা ছেড়ে তার আধুনিক গানকে মাথায় তুলে নিয়েছে, তখনই সেই রবি ঠাকুর হয়েছেন সর্বত্রগামী। যে দুঃখটা ওনার ছিল, সেই দুঃখটা কাটিয়ে দিয়েছে কে? সেই মধ্যবিত্তই। কাজেই মধ্যবিত্ত একটা মানসিকতা, মধ্যবিত্ত একটা অবস্থান, যেটা শুধু অর্থনৈতিক দিক দিয়ে বিচার করা যাবে না। এবং মধ্যবিত্ত বলতে বাঙালি যেটা বোঝাচ্ছে, সেটা আমি জানি তার বাইরে যারা আমাদের বাড়িতে কাজ করতে আসেন তারাও বাঙালি, যারা অন্য জায়গায় আছেন, যারা আর্থিকভাবে উঁচু জায়গায় আছেন তারাও বাঙালি, কিন্তু তারা আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছেন না। দুঃখজনকভাবে হলেও সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে এসেছে চিরকাল সেই মধ্যবিত্ত বাঙালি। খারিজ সিনেমায় যখন মৃণাল সেন দেখাচ্ছেন যে একটি বাড়ির ভৃত্য, কম বয়সী ভৃত্য মারা গেছে কারণ সে রান্নাঘরে ঘুমোতো, রান্নাঘরে বিষাক্ত গ্যাস ফর্ম হয়, তাতে সে মারা যায়। সেখানে সিনেমার প্রোটাগনিস্ট অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর তাদের বাড়িতে ছেলেটি কাজ করত। তখন অঞ্জন দত্ত উকিলের কাছে গিয়ে বলেন ওকে আমরা ছেলের মতো দেখতাম। উকিল বলেন না, দেখতেন না, ছেলের মতো দেখলে সে রান্নাঘরে ঘুমোতো না। তারপর উনি একটা দীর্ঘ পয়েন্ট দেন যেখানে মধ্যবিত্তর একটা ডিসকোর্স আছে, যেখানে সে ভাবে সে
বাড়ির কাজের লোককে নিজের বাড়ির মতো রাখছে, কিন্তু সে রাখছে না। সে ভাবছে সে অনেক কিছু করছে, কিন্তু সে করছে না। সেই মধ্যবিত্ত বাঙালিটা আমরাই, যে মধ্যবিত্ত বাঙালির নিশ্চেষ্টতা নিয়ে আজকে সবাই দুঃখ পায়, সেইটা মধ্যবিত্ত বাঙালি। যে বাঙালির সংস্কৃতি মনস্কতা নিয়ে আমরা গর্ব করি, সেটাও এই বাঙালি। যে বাঙালির আর কিছু হবে না বলে হতাশা হয়, যে হতাশা করে সেও বাঙালি, যে হতাশার জন্ম দেয় সেও মধ্যবিত্ত বাঙালি। কাজেই মধ্যবিত্ত বাঙালির একটা সর্বগ্রাসী সাংস্কৃতিক পরিচয় আছে, যেটা দেখুন শুধু উচ্চবিত্ত বা নিম্নবিত্ত তাদেরকে আমরা আলাদা করছি না, কিন্তু আজকে কালচারাল কন্ট্রোলটা যাদের হাতে থাকে তারাই একটা জনজাতির প্রতিভূ হয়, তারাই একটা জনজাতিকে রিপ্রেজেন্ট করে। সেই জায়গা দিয়ে আমার মনে হয় বাঙালি রিপ্রেজেন্ট করার এখনও একমাত্র একটাই বৃত্ত আছে, তার নাম মধ্যবিত্ত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাহুলদা। এবং রাহুলদাও প্রায় মানে একদম একেবারেই মধ্যবিত্ত একটা জিনিস করলেন, 8 মিনিট থেকে 2 মিনিট বাঁচিয়ে নিলেন। এটা দিয়ে একটা পিপিএফ করা যাবে, খুব সুন্দর। অনেক ধন্যবাদ। যে পয়েন্টগুলো আমার দুটো জিনিস খুব খুব ভালো লাগলো এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হয়েছে যে রাহুলদা বলেছেন একটা স্টিরিওটাইপ আছে, একটা ইমেজ তৈরি হয়েছে, যে ইমেজটাকে হয়তো আমরাই এগিয়ে নিয়ে গেছি। এবং অনেকটা শ্রীজাতদার কথার মতোই রাহুলদা বললেন যে আসলে একটা মানসিকতা, একটা অবস্থান। বেশ, আমরা এগিয়ে যাব। আমাদের পরবর্তী বক্তা বিপক্ষে বলবেন। একটা জোরে হাততালি। মঞ্চে আসছেন প্রফেসর আব্দুল কাফি। আমি ব্যক্তিগতভাবে উদ্গ্রীব হয়ে আছি ওনার বক্তৃতা শোনার জন্য। আমরা সবাই সর্বনাশ করেছি, সর্বনাশ খুবই। সবাইকে নমস্কার, এবং এই সবার উদ্যোক্তা যারা, তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শুরু করি কথা। সঞ্জয় দারা বলেছেন বা অন্যরাও আগে যা বলেছেন, তাতে এটা বুঝতেই পারা যাচ্ছে যে চন্দ্রিলের ওই 8 ঘন্টা 40 মিনিটের যে চমকপ্রদ একটা আলোচনা, সেইটে আমাদের অনেকেরই অনেক কথা কেড়ে নিয়েছে। বারবার মনে হবে পুনরুক্তি আমরা করছি। তো সেই সংকট তো একটা সাধারণ সংকট, আমাদের তার মধ্যে দিয়ে যেতে হবে। 8 মিনিট সময়টা একটু বেশি এখন মনে হচ্ছে। প্রথমে যখন ভাবছিলাম, শুনেছিলাম, তখন মনে হতো যে 8 মিনিট মানে এইটুকুতে কী হবে, মধ্যবিত্তের এত বড় ব্যাপার, বাঙালি এবং মধ্যবিত্ত। চন্দ্রিল শুনতে শুনতে মনে হচ্ছিল ওটা 5 মিনিট কেন নয়, বা আরও কেন কম নয়। এতক্ষণ পর্যন্ত যারা বললেন, যারা বিপক্ষে এবং যারা পক্ষে, আমার যেটা খুবই ভালো লাগছে, যারা পক্ষে বলছেন তারাও, আমার ধারণা তারাও আসলে ছুপা ছদ্মবেশে বিপক্ষের কথাই বলছেন। খুব প্রকাশ্যে বলছেন না, কারণ সবার মত যা সেটার পক্ষে দাঁড়িয়ে কথা বলতে হবে বলে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে এমন অনেকগুলি ধর্তায় তারা দিচ্ছেন যে সেটাতে আমাদের বিপক্ষের মত যারা আমরা বলবো তাদেরই কাজে লাগবে। এই যে শিরোনামে মানে সবার মতে যে কথাটা বলা আছে, বাঙালি বলতে বাঙালি মধ্যবিত্তকেই বোঝায়। এই বোঝাইটা কি? এই বোঝাই কথাটার মানে কি? কে বোঝায়, কাকে বোঝায়? ভগৎ সিং বললে একজন টেররিস্টকে বোঝায়, ভগৎ সিং বললে ইনকিলাব জিন্দাবাদ বোঝায়। এই দুটোই সত্য। কে বুঝছে তার উপর নির্ভর করবে যে ভগৎ সিং বললে কি বোঝায়। এই যে মধ্যবিত্ত বললে বাঙালি মধ্যবিত্তকেই বোঝায়, বাঙালি বলতে বাঙালি মধ্যবিত্তকেই বোঝায়, এই কথাটি একটি মধ্যবিত্তের কারসাজি। সে বাকি আর সমস্ত বোঝা, সমস্ত ধরনের বোঝার সম্ভাবনা, সেইটাকে আড়াল করতে, ঢাকতে প্রাণপণে এইটাকেই বোঝাই, এই কথাটা জোর দিয়ে বলার চেষ্টা করে। এটা তো চরম ফাঁকিবাজি, যাকে আমরা চন্দ্রিলের কথা সূত্রে বলতে পারি খানিকটা, যে একটা অত্যন্ত পরিকল্পনা করেই প্রায় বলা যায় অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়ার একটা ধরন। আর কোনো বাঙালি যিনি মধ্যবিত্ত নন, তার যাবতীয় অন্যান্য কাজকর্ম, চিন্তা পদ্ধতি, সংস্কৃতির নানান ধরন, সে সমস্ত কিছুকে কেবল আমার চিন্তার ধরন এবং সংস্কৃতির চিহ্নগুলোকে দিয়ে, মার্কারগুলোকে দিয়ে খেয়ে ফেলতে হবে, প্রাণপণে খেয়ে ফেলতে হবে। কারণ মধ্যবিত্তের এই খেয়ে ফেলার যে প্রবণতা, সেটা থাকে কেন?
থাকে ওই বিশেষ ভয়ের কারণে যে সবসময় সে মনে করে যে আমি এক্ষুনি পা ফসকে পিছলে নিম্নবিত্তে চলে যেতে পারি, তা আমাকে আটকাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ওই দুর্মর একটা আকাঙ্ক্ষা তার থাকে যে কি করে আরেকটুখানি দেওয়াল টোপকে উঁচু করে একটু উঠে উচ্চবিত্তের দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়। এই টানাপোড়েনের মাঝখানে থাকতে থাকতে সে এই কাজটিও করে যে আমারটাই কার্যত, কিন্তু তা সে পারে না। তার মধ্যবিত্ততাকে বজায় রাখবার জন্য তাকে সে নামতেও পারে না, উঠতেও পারে না। নামার ক্ষেত্রে তার প্রচণ্ড আপত্তি থাকে, ওঠার ক্ষেত্রে তার ক্ষমতায়, দক্ষতায় বা অন্য আরও নানা রকম সংকট তার থাকে। ফলে সে কী করে? ফলে সে এই মধ্যবিত্ত নামক বর্গটাকেই সে গোটা বাঙালিত্বের একটা চিহ্ন হিসাবে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি যেরকম করে সর্ষের তেলে মাছ খেতাম ছোটবেলায়, সেইটি হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমি যেরকমভাবে উঠে সকালবেলায় সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে মাকে দেখতাম, সেইটি হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমি যেরকমভাবে ইলিশের প্রতি ভক্তি প্রকাশ করতাম, সেইটি বাঙালি সংস্কৃতি। আচ্ছা, তাহলে খোয়াব নামার লোকটা কোথায় যাবে? কিংবা ধরা যাক রঘুচণ্ডালের হাড়, সে পুরোপুরি বাংলার লোক নয়, হয়তো আরও অনেক বড় রাস্তা তাকে পার করতে হয়েছে, সে কোথায় যাবে? অরুণেশ ঘোষ কোথায় যাবেন? অরণি বসু কোথায় যাবেন? নির্মল হালদার কোথায় যাবেন? এরা কোথায় যাবেন? আমাকে ক্রমাগত এই একটা পদ্ধতি আছে, আপনারা খেয়াল করে দেখবেন, আমরা খুব আমাদের চারপাশে রোজই ব্যবহার করি, প্রায় সবাই জানে এই কথাটা, সবাই তো বলে। এই সবাইটা কারা? আমরা প্রাণপণে সবাই শব্দটা ব্যবহার করার চেষ্টা করি, তার কারণ আমার চারপাশে 4 পিস 5 পিস 6 পিস লোক, তাদের রোজ আমি যা দেখি বা বুঝি বা কথা বলি, আরাম পাই আমার মতো কথা তারা বলে, তাদেরটা কি সবাই বলে যদি আমি চাপিয়ে দিতে একবার পারি, তাহলে প্রথমেই এক দফায় মূল লড়াইটা জেতা হয়ে যায়। সবাই মানে কারা? কতজন মিলে সবাই হয়? কতদূর পর্যন্ত সবাইয়ের ব্যাপ্তি? ঠিক একই রকম পদ্ধতিতে বাঙালি এই আইডিয়াটি, এই আইডেন্টিটিটি, আমার কত রকমের আলাদা আলাদা বাঙালি আছে, প্রত্যেকেই আমরা আমাদের এখানে একটা কথা ছোট করে বলে রাখা দরকার। এই যে বিশেষ বাঙালির মার্কার হিসেবে আমরা কতগুলোকে সাইনকে, সিম্বলকে, চিহ্নকে ধরে নিয়েছি, এইগুলি করলে সেগুলি হচ্ছে বাঙালির। ধরুন আমি আপনাদের সামনে বলি, নববর্ষ গেল কদিন আগে, পয়লা বৈশাখ বাঙালির পরম উৎসব। ঠিক কোন বাঙালি নববর্ষে উৎসবে ঠিক এই পদ্ধতিতে পালন করেন? একেবারে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কত আলাদা ধরনের উদযাপন পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, কিন্তু কোন প্রক্রিয়াটি, কোন পদ্ধতিটি টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে, সাধারণভাবে শহর কেন্দ্রিক নানা ধরনের চলন বলনের ডিসকোর্স, যাকে আমরা এদানকার গালভরা কথাই বলি, এসবে প্রধানত দাপুটে একটা মাত্রা আকারে নিয়ে আসে কোনটা? উচ্চবিত্ত, উচ্চবর্ণ, তার দিকে তাকে লোভনীয় রকমভাবে দেখে ছুটে যেতে চাওয়া একদল মানুষ, যে তার অতীতের কোনো ধরনের মার্কারের প্রতি এক ধরনের হতাশাযুক্ত, ফিরতে পারবো না এই অর্থে, সেরকম একটা মনোভাব সে বহন করে, তাকে আষ্টেপৃষ্টে রাখতে চাই, একদিন পালন করতে চাই, এবং সেইটাই নববর্ষের একটা প্রধান চেহারা, এইটা বলে সে দাবি করে। এ সবই দাবি, বানানো। বোঝাই শব্দটার মধ্যে দিয়ে আসলে এই বানানো মিথ্যে একটা ছোট কোটারির, একটা ছোট অংশের সাংস্কৃতিক চিহ্নগুলিকে সকলের সাংস্কৃতিক চিহ্ন এই বলে প্রচার করতে আমাদের ইচ্ছে হয়, এবং প্রচার করতে আমরা পারিও। তার কারণ এই মধ্যবিত্তই, শুধু একটু আগেই সম্ভবত রাহুল বলছিলেন, বা আরও অনেকেই বলবেন, স্বাভাবিক, বিত্ত শব্দটা আছে দেখলেই শুধু ধুম করে দৌড়ে ছুটে গিয়ে টাকা টাকা টাকা, অর্থনৈতিক একটা ক্যাটেগরি বর্গ, তা তো বললে সত্যি আর হবে না। বিত্ত নির্ভর, বিত্তকে বাদ দিয়ে নয়, বিত্তই প্রথম আদত, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিত্ত ছাড়াও, বিত্ত সংলগ্ন, বিত্ত নির্ভর আরও কতগুলো চিহ্ন সত্যি সত্যি মধ্যবিত্ত তো অর্জন করেছে, যে কারণে আমরা মধ্যবিত্ত মানসিকতা, এ কথাটা মধ্যবিত্তই বলে, সবচেয়ে বেশি বলে। বাঙালি মধ্যবিত্ত সোকল্ড এই ক্যাটেগরি যদি কোথাও থেকে থাকে, সে হচ্ছে সেই একটা ক্যাটেগরি যে বাঙালি মধ্যবিত্তকে সবচেয়ে বেশি সমালোচনা করে। মধ্যবিত্ত মানসিকতা দেখাস না, এই কথাটা বাঙালি মধ্যবিত্তই সবচেয়ে বেশি উচ্চারণ করে, উচ্চবিত্ত করে না, নিম্নবিত্তও তত করে না। কিন্তু মুশকিলটা হচ্ছে এইখানে যে এই বাঙালি মধ্যবিত্ত, তার এই বিশেষ বর্গটা, সেইটাকে বাড়াতে বাড়াতে এখন একটা ভাষিক বর্গ বাঙালি, সেইটাকে খাওয়ার দিকে ছুটছে। একটা বিত্ত নির্ভর বর্গ ছিল মধ্যবিত্ত, মাঝখানে ঝুলছে, নানা রকম আকাঙ্ক্ষা দিয়ে, উঠতে চায়, পড়তে চায় না, ভয় তাকে তাড়ায়। সে কতগুলো এই কাজের দ্বারা চালিত হতে হতে স্বাধীনতার আকাঙ্ক্ষায়, আত্মকে প্রকাশ করবার আকাঙ্ক্ষায় সে শেষ পর্যন্ত চিৎকার করতে চায়। কতগুলো অসম্ভব চমৎকার ভালো কাজ সে করেছে, গোটা পৃথিবীব্যাপী করেছে, শুধু বাঙালি মধ্যবিত্ত করেছে তা নয়, পৃথিবীর মধ্যবিত্ত তা করেছে।
প্রগতির চূড়ান্ত সমস্ত চমৎকার চমৎকার কাজ করেছে, তালিকা দেওয়ার দরকার নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে সে তার যাবতীয় ইনসিকিউরিটির কারণে, 1 মিনিট আছে আর, খেতে চায়। কি খেতে চায়? এই বাঙালি নামক একটি ভাষিক বর্গ, যা একটা ভাষিক বর্গের পাশাপাশি তার উপর নির্ভর করে সাংস্কৃতিক একটা পরিচিতির প্রসঙ্গ, সেইটাকে না খাওয়া পর্যন্ত তার আর স্বস্তি নেই। ফলত সে এখন মধ্যবিত্ত মানেই বাঙালি, মধ্যবিত্ত আর বাঙালি দুটো সম্পূর্ণ আলাদা ক্যাটেগরিকে, বর্গকে একে অপরের ঘাড়ে চাপানোর প্রাণপণ চেষ্টা করছে। এই চেষ্টা সফল হবে না, কিছুতেই হবে না। বাঙালি মানে মধ্যবিত্ত ছাড়াও, মধ্যবিত্ত তার যে পরিসর তা ছাড়াও আর অজস্র রকমের মানুষ। বাঙালিত্বও কোনো একটা পার্টিকুলার ক্যাটেগরির আইডেন্টিটি নয়, বাঙালিত্বেরও আলাদা আলাদা ধরন আছে। যে ধরনটি আমরা চালাতে চাইছি সেটা প্রধানত শহর কেন্দ্রিক, মিডিয়ার আলো কেন্দ্রিক, এক ধরনের প্রাচীন উচ্চবর্ণ থেকে নেমে আসার ধরন, এবং এসেনশিয়ালি পুরুষ তার পক্ষেই কথা বলে। এই বাঙালির আইডিয়ার মধ্যে নারীরও আলাদা করে খুব জায়গা যে থাকে তা নয়। এইটে চূড়ান্ত আক্রমণাত্মক একটা ধরন। ফলে এই বাক্যের সঙ্গে কিছুতেই সমর্থন করা যায় না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবং সত্যি যদি আন্ডারলাইন করে দিতে হয় যে কথাটা প্রফেসর আব্দুল কাফি বললেন, যে এই বোঝায় শব্দটা আসলে একটা প্রচার, এবং এটা একটা খেয়ে নেওয়ার চেষ্টা, অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার চেষ্টা, একটা বিশেষ পরিচয় সেটাকে নিয়ে আসার, শহর কেন্দ্রিক, মিডিয়া কেন্দ্রিক। এই যে 2-3টে কথা তুমি বললে, আমার মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এগিয়ে যাব। মঞ্চে আসছেন নিজের বক্তব্য পেশ করতে, পক্ষে বলবেন স্বাতী ভট্টাচার্য। একটা জোরে হাততালি। এবং উনি অনেকক্ষণ ধরেই নোটস নিচ্ছেন আমারই মতন, তো আমরা সেই নোটে কি আছে সেটা এখন শুনব। নমস্কার, আমি সাংবাদিক, আমার কারবার তথ্য নিয়ে। আজকে কথা হলো মধ্যবিত্ত। মধ্য অর্থাৎ মাঝামাঝি, বিত্ত অর্থাৎ সম্পদ, প্রধানত টাকা পয়সা। পক্ষে বা বিপক্ষে যারা বলছেন, এর আগে চন্দ্রিলও যা বলে গেছেন, সেখানে আমরা যে মধ্যবিত্ত যারা এখানে আছি তা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন ওঠেনি। আর এখানেই আমরা জানি, মানে আগের চেয়ে একটু বেশি টাকা হয়েছে, আম্বানির চেয়ে একটু কম টাকা আছে, অনেকটাই কম টাকা আছে, কিন্তু আমরা মোটামুটি মধ্যবিত্ত। কথাটা ভুল। প্রথম আমাদের, যদি আমরা আক্ষরিক অর্থে, এবং এখানে আব্দুল কাফি আছেন, অক্ষরের অর্থ আর কি হতে পারে, আক্ষরিক অর্থকে প্রাইমারি আমাদের প্রাথমিক গুরুত্ব দিতে হবে। টমাস পিকেটি গত বছর ভারতীয়দের বৃত্তের যে সারণী তৈরি করেছেন, সেখানে 10টি বর্গ আছে, একেবারে নিম্ন শ্রেণী, একেবারে দরিদ্র থেকে অতি ধনী। তার মধ্যে যেটি পঞ্চম বর্গ, সেটি তো মধ্যবিত্ত, সেই তো মাঝে আছে। তার রোজগার কত জানেন? মাসে 3000 টাকা ব্যক্তির, এবং পরিবারের মাসে 13,000 টাকা। অর্থাৎ আমরা যারা এখানে আছি তারা 20 বছর আগেও মধ্যবিত্ত ছিলাম না, আজকেও নেই। মধ্যবিত্ত অর্থনীতির অর্থে হচ্ছেন তারাই যাদের কথা শ্রীজাত সংবেদনশীলতার সঙ্গে অপর বলছিলেন, যিনি তার বাড়িতে কাজ করেন। তাকে মধ্যবিত্ত আপন করবে কি? সে কি আমাকে আপন করবে? সেই তো মধ্যবিত্ত। অতএব মধ্যবিত্ত বলতে আজকে যদি আমরা নিজেদেরকে বুঝি, যারা আমরা এ ঘরে আছি, তাহলে অবশ্যই সেটা নির্মাণ, সেটা বহুদিন ধরে আমরা একটা নির্মাণ তৈরি করেছি সেই 19 শতক থেকে, যা দিয়ে আমরা নিজেদের বোঝার চেষ্টা করছি। এই কেন অনেক যে কথা হয়ে গেছে, তার মধ্যে একটা জিনিস বারবার আসছে, যে কেন আমরা অন্যকে খেয়ে ফেলছি, কেন আমরা অন্যের উপরে আমাদের বিষয়টা চাপিয়ে দিচ্ছি। তার একটা ভারী সুন্দর ব্যাখ্যা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ অত্যন্ত রসিক মানুষ ছিলেন। তিনি সভ্যকে এই নিয়ে 2 ব্যক্তির আলোচনার একটা গল্প শুনিয়েছিলেন, যে কলকাতার
হুঁকো খেতে খেতে দুটো লোক গল্প করছে, বলে সভ্যকে? বলে হ্যাঁ, বিশ্বে সবাই, অনেক সভ্য দেশ আছে, অনেক সভ্য মানুষ আছে, তবে সভ্য যদি বলি সভ্য দেশ সে হচ্ছে ভারত। আর ভারতের মধ্যেও সভ্য যদি হয় তবে সেটা কিন্তু বলতে হবে বাঙালিরই কথা, বাংলাই সভ্য। আর বাংলার মধ্যে কলকাতা, কলকাতার মধ্যে উত্তর কলকাতা, উত্তর কলকাতার মধ্যে সভ্য লোক বলতে বাবা শ্যামবাজার, আর শ্যামবাজারে তুই আর মুই, আমরাই হচ্ছি সেই সভ্য লোক। এই যে নিজের মধ্যে নিজেকে দিয়ে একটা গোটা জাতির মানে গোটা সভ্যতাই নির্মাণ করে ফেলছে, তো সেখানে যে জাতির নির্মাণ করবে এর মধ্যে আর আশ্চর্য কি আছে? কিন্তু এর মধ্যে ভয়ের অনেক কিছু আছে, আশঙ্কার অনেক কিছু আছে, যা বস্তুত আমি একজন সাংবাদিক হিসেবে প্রতিদিন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মধ্যবিত্ত নিজেকে নিয়ে যতই মজা করুক, যতই সেলফ ডেপ্রিকেটিং হিউমার করুক, বাস্তব এই যে মধ্যবিত্তের, বিশেষত বাঙালি মধ্যবিত্তের প্রভাব সমাজে সবচেয়ে বেশি। আমাদের যে ডিসকোর্স, যে পাবলিক ডিসকোর্স, জনসমাজে আলোচনার যে পরিসর, পরস্পর বিতর্ক আলোচনার পরিসর, সেটা মধ্যবিত্ত অত্যন্ত বেশি রকম। যারা বস্তুত বিত্তবান তারা খুব বেশিভাবে কিন্তু তারা ইনফ্লুয়েন্স করেন। এই যে দেখুন আজকে এত তো ভোট উপলক্ষে বারবার টিভিতে আলোচনা হয়েছে, কোনোদিন আপনি একটাই মানে একই প্রশ্নে বারবার রোজ রোজ যেটা বলছে যে একই লোক একই কথা রোজ বলে যাচ্ছে। তা একটা আলোচনা শুনছেন যে মাটির তলার জল যদি শুকিয়ে যায় তাহলে বাংলার চাষি কিভাবে চাষ করবে? একটা কি আমরা আলোচনা শুনছি যে যদি এমন ভয়ঙ্কর গরম, যার জন্য আমরা আজকে এখানে আপনারা আসতে পারছেন না, সকলেই এসি থাকবে এই ভরসায় এসছেন, সেখানে ঠিকাদার যদি শ্রমিককে বাইরে দুপুরবেলা কাজ করায় সেই লোকগুলো কি করে বাঁচবে? এই প্রশ্নগুলো যে উঠে আসে না তার কারণ এগুলো আমরা আলোচনার বিষয় বলে মনে করি না। আমরা বড়জোর আহা কেন আমি আমার কাজের মেয়েটাকে রান্নাঘরে খেতে দিলাম, এই একটা অপরাধ বোধে ভুগি, কিন্তু যেখানে আমাদের জায়গা করে দেওয়ার কথা সেখানে দিই না। যেটা একটু আগে আমাদের বোধহয় সৃজাত বলছিলেন যে সময়, তাদের সে সময় নেই তাই তারা আসেন না, কথাটা কি ঠিক? আমরা কি তাদের আমাদের সময় দিতে রাজি আছি? খবরে দেখুন আমরা তাদের সময় দিই না। আমরা কি তাদের সেই স্পেস দিতে রাজি আছি? আমার এই শাড়িটা দেখুন, এই শাড়িটা আমি মধ্যবিত্ত 1100 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই শাড়িটা যিনি বানিয়েছেন গৌরাঙ্গ বসাক, এই ভেলভেট পাড় শাড়ি যেটা বাংলার একটা অমূল্য সম্পদ, একটা অমূল্য সংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্যের তৈরি, 100% কটন সুতো, যিনি তৈরি করেন তাঁতির সেই স্ত্রী, তিনিও তাঁতকর্মী, 3 দিন ধরে শুধু একটা শাড়ির সুতো তৈরি করতে হয়। তিনি কি এ ঘরে আছেন? তাঁরও কি এটা পরিসর নয়? বাঙালির সংস্কৃতি কি তিনি তৈরি করেননি? তার মূল্যবোধ কি আমরা আহরণ করিনি? অথচ যেহেতু তাকে আমরা আজ অবধি তার মতো মানুষদের টাঙ্গি, ফুলিয়া কি শান্তিপুর কি এইসব জায়গার বা মুর্শিদাবাদের অপূর্ব সিল্ক, বালুচরি, যা কিছু দিয়ে আপনি চিন্তা করুন, আমরা আমাদের সংস্কৃতির কি বলবো হেরাল্ড, তাই তো, প্রতীক হিসেবে যেগুলোকে আমরা গ্রহণ করি, যেগুলো দিয়ে আমরা গর্ব করি, বাঙালিত্ব বলে যেগুলোকে আমরা প্রতিষ্ঠা করি, দাবি করি, সেই লোকগুলোকে আমরা আমাদের শহরের কলকাতার শিল্প সংস্কৃতির কোনো আলোচনায়, কোনো বিতর্কে কখনো আহ্বান করি না। এটা আমি বারবার দেখেছি। যখন তাদের কাছে গিয়ে দাঁড়াই, ওই দরিদ্র কুটিরে ওই একটা টিনের চাল, একটা স্যাঁতস্যাঁতে ঘর, একটা এইটুকু টিউবলাইট জ্বলছে, সেইখানে বাংলার কৃষ্টি তৈরি হয়, সেইখানে বাংলার রাজনীতি তৈরি হয়। কিন্তু আমরা মধ্যবিত্ত সেটাকে আমাদের পরিসরের মধ্যে, এই ধরনের পরিসরের মধ্যে কখনো টেনে আনতে পারি না। সেই ক্ষমতা ওই তুই আর মুইয়ের মধ্যে বেঁধে থাকা, এটা একটা আশ্চর্য ব্যাপার। সত্যি একটা হিপোক্রেসি শুধু বলবো না, এর মধ্যে একটা মানে স্ববিরোধিতা আছে, যে একই সঙ্গে মধ্যবিত্ত অবজেক্ট হিসেবে, এই যে এতক্ষণ ধরে কাফি বলছিলেন যে আমরা কি এই সেই বাঙালিকে দেখতে চাই না, আমরা কি রঘুচণ্ডালের হাড় বা
আমার চণ্ডাল জীবনের ইতিবৃত্ত, সেই বাঙালিকে আমি চিনি না, আমি চিনি, কিন্তু সে হয়ে থাকে আমার পিএইচডি সাবজেক্ট, সে একটা অবজেক্ট। আরও যারা পশ্চিমবঙ্গবাসী, যাদের 10 কোটি মানুষ, যাদের আধার কার্ড আছে, তাদের বোধহয় মেরে কেটে 25,000 বাঙালি, আর বাকিরা পাবলিক। এই পাবলিক করে হিসেবে তাদের দেখা, যার জন্য আমরা বারবার খুব তাচ্ছিল্যের সঙ্গে বলি পাবলিক কি খায়, আমরা বলি না বাঙালি কি গ্রহণ করে। এই যে আমাদের রাজনীতিতে একটা খুব বড় মধ্যবিত্তের এই সংকীর্ণতাটা এসে গেছে, যেটা থেকে বাঙালির কাছে কি উপযোগী, বাঙালির কাছে কি প্রয়োজন, সেটা আমরা কেবলমাত্র নিজেদের দেখে সৃষ্টি করছি। সেই জন্যই খবরের কাগজে দিনের পর দিন ডিএ কেন বাড়লো না, ক% ডিএ বাড়লো, তা নিয়ে লাখ লাখ কলাম লেখা হয়েছে, লক্ষ লক্ষ শব্দ এবং অনেক অনেক ডজন ডজন ইঞ্চি খবর ছাপা হয়েছে। কিন্তু ন্যূনতম মজুরি কেন বাড়ে না, চাষি কেন তার ফসল মূল্য না পেয়ে রাস্তায় ফেলে দেয়, সেগুলো আমাদের বিচলিত করে না, তা নিয়ে আমরা কথা বলি না। এর পরবর্তী যে বিতর্কগুলো আগামী 1 বছর হবে, আপনারা স্থির জেনে রাখুন, তার 98% হবে বাঙালির সংস্কৃতি কি হলো, বাংলা ভাষার কি হলো, বাংলা মধ্যবিত্তের কি হলো। অসাধারণ বক্তব্য, অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ যে কথাটা আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, যে হ্যাঁ নিশ্চয়ই হয়তো মধ্যবিত্ত নিজের পরিসরের বাইরে গিয়ে অন্য বাঙালিকে সে দেখে, বাট সেটা একটা পিএইচডির জন্য, সেটা একটা স্টাডি করার জন্য, সেটা একটা অবজেক্ট হিসেবে। এবং মধ্যবিত্তের প্রভাব সবচেয়ে বেশি সমাজে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা উঠে আসতে দিচ্ছে না, এবং তাতে এই যে ডিসকোর্স বা যে আলোচনা, সেটা একটা হয়তো গুরুত্ব হারাচ্ছে সেই আলোচনাটা। অনেক ধন্যবাদ সাথীদিকে। আমরা এগিয়ে যাব। এরপরে বিপক্ষে মঞ্চে আসছেন, একটা জোরে হাততালি, তিলোত্তম মজুমদার। নমস্কার। এই আয়োজনের যারা আয়োজক, তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমি সত্যি এখানে পৌঁছবার আগে পর্যন্ত ভাবিনি যে এই সভা একেবারে পূর্ণ থাকবে। খুব ভালো লাগছে দেখে, কারণ বাঙালি সংস্কৃতির প্রতি যত নিন্দা, তার মধ্যে একটা তো এই যে বর্তমানে বাঙালি আর সংস্কৃতি বলতে কিছুই বুঝছে না। মধ্যবিত্ততা বাঙালিত্ব ধারণ করে আছে, এটা আমি মনে করি না। মধ্যবিত্ততা বা বিত্ত দিয়ে কোনো একটি জাতির মধ্যে শ্রেণী বিভাজন একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে কখনো সংস্কৃতিকে মেশানো হয়নি, বা একেবারে স্পষ্ট করে আমি যদি বলি, এটা একটা কমিউনিস্ট মানসিকতা। তারা যে কমিউনকে যেভাবে তারা দেখে, সেটা একেবারেই বিত্তভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক নয়। এবং এই সমস্যার কারণেই, অর্থাৎ একজন মানুষ বা এক শ্রেণীর মানুষ, তারা যে শুধুমাত্র বিত্ত দিয়ে তৈরি নন, তাদের চিন্তা ভাবনা, গতি প্রকৃতি, তাদের মেধা বুদ্ধি, সমস্ত কিছুই যে একটা মানবত্ব গঠন করতে সাহায্য করে, এই চিন্তাটা এই বিত্ত দিয়ে শ্রেণী বিভাজন করার মধ্যে কম পড়েছিল। যার কারণে আমরা দেখেছি যে কমিউনিজম যে সমাজের জন্য ভেবেছে, গরিবের জন্য প্রচুর ভেবেছে, নানান রকমের প্রয়াস বা আন্দোলন ইত্যাদির কথা বলেছে এবং ঘটেছে বাস্তবিকভাবে, সেই কমিউনিজম একটির পর একটি দেশে শেষ পর্যন্ত একেবারেই টেকেনি। আমি এই দিক থেকে আমার মনে হয় যে একটা গোটা জাতি, অর্থাৎ বাঙালি যাদেরকে আমরা বলবো,
তাদের মধ্যে থেকে এই মধ্যবিত্ত বাঙালি কথাটার একেবারেই সরিয়ে রাখতে। কারণ এটা তো সত্যি যে আমি কোন শ্রেণীতে পড়ি, আপনি কোন শ্রেণীতে পড়েন, তার জন্য যদি আমাকে আয়কর দপ্তরে ছুটতে হয় তাহলে খুব মুশকিল। এবং এই সীমা কোথাও বলে দেওয়া নেই। আমরা জানি যে আমাদের দেশে দারিদ্র্য সীমা আছে, কিন্তু বিত্তের সীমা, আমি কতখানি বিত্ত থাকলে বলবো আমি মধ্যবিত্ত, এবং তারপরেই আমি টপকে যাব উচ্চ বা নিম্নবিত্তে। এবং আমি যদি সংস্কৃতির ধারক বাহক মধ্যবিত্ত হই এবং সৌভাগ্যবশত আমি সেই সীমা টপকে উচ্চবিত্তে পৌঁছই, তাহলে কি আমার যতটুকু সাংস্কৃতিক বোধ তার বিসর্জন হবে? তা তো নয়। আসলে বাঙালিয়ানা বলতে যদি কিছু বোঝায়, কি বোঝায় সেটা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু কিছু একটা বোঝায়, যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। যে বাঙালিয়ানা বলতে যদি আদৌ কিছু বোঝায়, সেইটা ধরে রাখে বাঙালির জাত্যভিমান প্রাথমিকভাবে। আমি বাঙালি, এই বোধ, কোথাও একটা আইডেন্টিটি এই পরিচিতির সঙ্গে, এই বাঙালিয়ানার বোধের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। এবং সেটা আজকের নয়, সেটা 100 বছর ধরে আছে। কিন্তু ধরুন 100 বছর আগেকার যাকে আমরা বাঙালি বলছি, চর্যাপদের যে যুগ, সেই যুগের বাঙালি যা ছিল, সেই যুগের বাঙালিয়ানা বলতে আমরা যা বুঝতাম, এমনকি 19 শতকের বাঙালিয়ানা বলতেও আমরা যা বুঝতাম, আজকে কি আমরা তা বুঝি না। কারণ সংস্কৃতি সবসময় পরিবর্তনশীল। বাঙালিয়ানা ধারণ করে আছি এই কথাটার, এই বাঙালিয়ানাটাই, অর্থাৎ আমি একটা পরিবর্তনশীল বিষয়কে ধারণ করে আছি। আমি যদি বলি যে ভাষাই হচ্ছে বাঙালিত্বের পরিচয়, আমি বহুদিন পর্যন্ত সেটাই মনে করতাম যে বাঙালির মূল ভিত্তি হচ্ছে বাংলা ভাষা। যতক্ষণ বাংলা ভাষার অস্তিত্ব থাকবে এবং কার্যকারিতা থাকবে, ততক্ষণ বাঙালির অস্তিত্ব থাকবে। কিন্তু এখন আমার একটু সন্দেহ হয় যে আমার চিন্তার মধ্যে কোথাও একটা ভুল আছে। সেটা হচ্ছে যে যখন ধরা যাক যে ভাষা অনেক বেশি ক্ষমতাশালী, সেই ভাষার দিকে ধাবিত হয় মানুষ, হতে হয় তাকে, তার কারণ কার্যক্রম বিভিন্ন ভাষার উপর নির্ভর করে, তার জীবিকা, তার সব কিছু। যে কারণে ইংলিশ শিখতে বাধ্য হয়েছিল বা ফার্সি শিখতে বাধ্য হয়েছিল আমাদের দেশের মানুষ। আজকে বাংলা ভাষার কার্যকারিতা যদি কমে যায়, আমি যদি মনে করি যে বাঙালি সত্যিই আর একজনও বাংলায় মেসেজ লেখে না, তাহলে কি বাঙালি সংস্কৃতি হারিয়ে যাবে? নাকি এই যে ইংলিশ বা অন্য কোনো ভাষায় মেসেজ লিখে অথচ বাংলায় বক্তব্যটা জানাতে, বাংলায় চিন্তা করতে সে অভ্যস্ত হয়ে রয়েছে, এইটাই বাঙালিয়ানা ধরে রাখছে? কিংবা ধরুন এমন কোনো ব্যক্তি যিনি আদৌ হয়তো জন্মগতভাবে বাঙালি নন, কিন্তু বাংলায় আছেন, বাংলায় আমাদের যে রীতিনীতি, ভাষা, তার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, এমন মানুষ তো আমরা দেখেছি। তাকে আমরা কি বলবো? তাকে কি আমরা বাঙালি বলবো না? তাহলে দাঁড়াচ্ছে কি, যে আমাদের চলতি রীতিনীতির সঙ্গে তাল মিলিয়ে যিনি যেতে পারবেন বা যারা যেতে পারবেন তাদের আমরা বাঙালি বলবো। আমরা মানে কারা? আমরা মানে যারা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পছন্দ করে। আজকে বাংলায় বাংলাভাষী ছাড়াও আরও বহু উপভাষী জনজাতি রয়েছেন। আমরা তাদের কি বলবো? আমরা তাদের বলি, তাদের জনজাতিত্ব দিয়ে আমরা তাদের বিচার করি, কিন্তু একদিক থেকে আমরা যদি একটু বড় পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে তারাও তো বাঙালি। কারণ বাংলার মাটিতে, বাংলার জলে তাদের জীবনযাপন। শুধুমাত্র ভাষার কারণে আমরা এক শ্রেণীর মানুষ, আমরা তাদেরকে আলাদা করে দেখছি,
শুধু ভাষার কারণে। অথচ দেখুন যে বাংলা ভাষার মধ্যেই কত কত বিভাগ রয়েছে, কত বৈচিত্র্য রয়েছে। আজকে চট্টগ্রামের ভাষায় কথা বললে আমি বুঝতেই পারবো না, তো চট্টগ্রামের ভাষা কি বাংলা ভাষা নয়? বাঙালির সংস্কৃতি ধারণ করে থাকে বহু বহু বিচিত্র বিষয়। তার মধ্যে আমার মনে হয় একটা বড় জায়গা হচ্ছে ধর্ম। যদি বলি যে ধর্ম মানে আমি কি দুর্গাপুজো বুঝছি? না, ধর্ম মানে আমি মনে করছি যে দুর্গাপুজো তো এখন একটা বড় সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ধরুন আমাদের যে আদি রীতিনীতি ছিল পূজার, কীরকম ঘেঁটু পুজো, ইতু পুজো, শীতলা। আমরা আজকের শিক্ষিত বাঙালি, তার বিত্তর পরিসীমা যাই হোক না কেন, এই ধরনের পুজোর দিকে ততটা হাঁটি না, কিন্তু একটা বিরাট সংখ্যক বাঙালি সেই পুজোগুলো করেন। এবং আমি নিশ্চিত যে এই ধরুন এরকম যদি সম্প্রচারিত হয়, আমাদের সকলেরই আরও বেশি করে সমৃদ্ধ হওয়ার আকাঙ্ক্ষাটা এতই প্রবল থাকে, এবং মানুষ হিসেবে সেটাই স্বাভাবিক যে এটা যদি প্রচারিত হয় যে কাল থেকে আপনি ঘেঁটু পুজো করুন রোজ, তাহলে আপনি একেবারে যাদের উদাহরণ এলো আম্বানি ইত্যাদি তাদের মতো বিত্তবান হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90% বাঙালি ঘেঁটু পুজো শুরু করবেন। সুতরাং সংস্কৃতি একটার সঙ্গে আরেকটা যুক্ত, বিত্তের সঙ্গে যেমন যুক্ত, ধর্মের সঙ্গে যেমন যুক্ত, চেতনার সঙ্গে সেই রকম যুক্ত, এবং সেই সবটা মিলিয়েই একেবারে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব সংস্কৃতি হিসেবে বাঙালিয়ানাকে ধারণ করেন। এবং বাঙালির এই যে জাত্যাভিমান, সেটাই আজকে বাঙালির বাংলায় যারা অন্য ভাষার মানুষ বসবাস করেন তাদেরকে কাছে আসতে দেয়নি। এবং এই জাত্যাভিমান থেকেই বাঙালি নিজেকে নিন্দে করতে এত বেশি পছন্দ করে। সেই নিন্দের মধ্যে দিয়ে আসলে বাঙালি তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চায়। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যে কয়েকটা জিনিস উঠে এলো, প্রথমেই আমার যেটা খুব শক্তিশালী মনে হয়েছে যে তিলোত্তমাদি বললেন যে মধ্যবিত্ত একটা রাজনৈতিক বিভাজন, এবং সেটা একটা বিশেষ রাজনৈতিক ক্ষমতা, সেটাকে একটা অন্য শ্রেণী হিসাবে দেখে সেই জিনিসটা তৈরি হয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে বাঙালি সংস্কৃতি, এবং সেই সংস্কৃতিকে ধরে রাখে আমাদের এক ধরনের অভিমান, একটা বাঙালি বোধ। আমার খুব ভালো লাগলো এই কথাটা। এবং আমাদের প্রথম রাউন্ড যেখানে প্রত্যেকজন বক্তা তাদের 8 মিনিট সময় পাচ্ছেন, এবং সেখানে তাদের যে অন্তত ইনিশিয়াল যে ভাবনা চিন্তা, যে মতামত সেটা রাখছেন। এবার আমরা যেভাবে এসছিলাম, প্রথমে সঞ্জয় মুখোপাধ্যায়, তারপরে শ্রীজাত, তারপর রাহুল অরুণোদয় ব্যানার্জি, তারপর আব্দুল কাফি, তারপর স্বাতী ভট্টাচার্য, এবং শেষে তিলোত্তমা মজুমদার। আমরা এইভাবেই আরেকবার আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডের দিকে যাব, যেখানে সময়সীমা 2 মিনিট। এবং এখানে যদি কিছু থেকে গিয়ে থাকে বা অন্য বক্তার কোনো বক্তব্য শুনে যদি কিছু বলার থাকে, আপনারা যেমন যারা পক্ষে ছিলেন তারা পক্ষেও বলতে পারেন, যারা বিপক্ষে ছিলেন তারা বিপক্ষেও বলতে পারেন, বা কাউকে সমর্থনও করতে পারেন বা তার বিরোধিতাও করতে পারেন। কিন্তু সময়সীমা রয়েছে 2 মিনিট। এটা আমাদের সেকেন্ড রাউন্ড, এবং আমাদের এই দ্বিতীয় রাউন্ডটা শুরু করব একদম যে অর্ডারে গেছিলাম সেই অর্ডারেই। প্রথমেই ডেকে নেব সঞ্জয় মুখোপাধ্যায়কে। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসলে আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল যে এই মধ্যবিত্ততা, সেটা আমি বুঝলাম না যারা বিরোধী তারা কি বললেন। তারা বড়জোর বুঝলাম যে চাষা নন, কিন্তু চাষার ব্যারিস্টার। এখন কেন অনেকেই যা বললেন তাতে যে কোনো পক্ষেই তারা থাকতে পারেন, যা বাঙালিদের অনেকটা চরিত্র লক্ষণ। আসলে আমরা কি বলতে চেয়েছিলাম সংক্ষেপে বলি, আমি অন্তত, এবং আমার মনে হয় অরুণোদয় বা স্বাতীও তাই, যে বাঙালি মধ্যবিত্ত তা একটা ধারণা, সাংস্কৃতিক ধারণা এবং সাংস্কৃতিক পরিসর। এটা শুধু অর্থের ওপর নির্ভর করে না, এবং এটা ইকোনমিক্সের ইন্ডেক্স দেখে এটাকে বোঝা যাবে না। এখন এই নিয়ে আলোচনা প্রথম শুরু করেছিলেন যিনি বাংলা সাহিত্যে বা বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে, তার নাম মানিক বন্দ্যোপাধ্যায়।
তিনি কল্লোল যুগ সম্বন্ধে বলেছেন এটা মধ্যবিত্ত যুবকের বিক্ষোভ, কিন্তু বিপ্লব নয়। আসলে মধ্যবিত্তরা এমন একটা প্রজাতি, বাঙালি মধ্যবিত্ত, যারা অলওয়েজ ইন রিভোল্ট বাট নেভার ইন রেভলিউশন, সবসময় বিক্ষোভের মধ্যে আছে, একটা বিক্ষুব্ধ জায়গা। যেমন এই খালিজের বিখ্যাত উদাহরণ, এটা একটা বিক্ষোভ, এতে তার বিবেক আহতও হয়, কিন্তু এই নিয়ে যে কোনো সমাধানে তিনি যাবেন এমন কখনোই নন। এবং আমরা মধ্যবিত্তরা অনেক রকম কথা বলছি, এটা আমি বললামই যে আমরা সতীনাথ ভাদুড়ী নিয়ে কথা বলতে পারি, আমরা কমল মজুমদার নিয়ে কথা বলতে পারি, আমরা অনেককে নিয়েই কথা বলতে পারি, দরিদ্র মুসলমান, দরিদ্র হিন্দু, অমুক সুসু, নানা ভাষা, বহুবর্ণ, পুরুলিয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল জায়গাটা কিন্তু আমাদের মধ্যবিত্ত কতগুলো ধ্যান ধারণা, যেটা কমল মজুমদার একবার সুভাষ মুখোপাধ্যায়কে ঠাট্টা করেছিলেন যে সুভাষবাবু যে দরিদ্রদের নিয়ে কথা বলছেন, দরিদ্ররা কি সেটা বোঝেন? মানে ব্যাঙের জীবনচক্র নিয়ে এত কথা বলা হয়, কিন্তু ব্যাঙ কি নিজে সেটা জানে? এটা সুভাষ মুখোপাধ্যায় করেছিলেন কমল কুমার মজুমদার। তা আমারও আজকে মনে হচ্ছে যে মধ্যবিত্তদের পরিসর যে আরও বড়, ওই যে কাফি বা অন্য আমার তরুণ বন্ধুরা যা বলছেন, তারা যে বলছেন সেটা কি যারা মধ্যবিত্ত নন, যারা তথাকথিত প্রান্তিক, সংখ্যালঘু বা অন্য কিছু, তারা সে ভাষাটা বোঝেন? কোনোদিন বুঝবেন? এটা তো আমাদের মধ্যে একটা বৈঠকখানা। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ সঞ্জয়বাবুকে। ইংরেজি কথায় একটা কথা আছে যে ডাজ দ্য প্রসেস নো দ্যাট উই আর ট্রাস্টিং ইট, অনেকটা সেই দিকেই সঞ্জয়বাবু নিয়ে গেলেন। তার বিপক্ষে আমি চাইবো শ্রীজাতদা তুমি একবার এসো, দেখি শ্রীজাতবাবু কি বলেন। আমি ওই জন্যই আগের বার 2.5 মিনিট কম বলেছিলাম, এবার 4.5 মিনিট বলবো বলে। তো আমি জানতাম যে ওটা এখন কাজে লাগবে। তো আমার এই যে সঞ্জয়দা বললেন চাষার ব্যারিস্টার, সঞ্জয়দা কিন্তু মঞ্চে ওঠার আগে জিজ্ঞেস করছিলেন সঞ্চারীকে, এই আমি কোন পক্ষ গো? মানে একটু হলেই এদিকে বসে বলতেন, একটুর জন্য ওদিকে চলে গেছেন বলে এখন এইসব বলতে হচ্ছে। তো আমাদের এইসব হামেশাই করতে হয়, মানে আর সেকেন্ড রাউন্ডে যদি আমাদের উল্টো দিকে দিয়ে দিত আমাদের তাই বলতে হতো। আমরা কর্তার ইচ্ছে কর্ম, যারা ডেকে এনেছে তাদের মতো আমরা চলছি। আমি এত গূঢ় গভীর আলোচনায় যাচ্ছি না, যদিও আলোচনাটা এই প্রেক্ষাগৃহের অনেক বাইরে অনেক কার্যকরী হওয়া উচিত, যে বাঙালি মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত কীভাবে বিস্তৃত হয়ে আছে। আমি একটা ছোট মজার ঘটনা বলি, যে মধ্যবিত্ত আসলে মানসিকতা, মানে বৃত্তের সঙ্গে তার যোগ তো আছেই। সেটা হচ্ছে আমার একেবারে ছোটোবেলার এক বন্ধু, সে ক্লাসে ফার্স্ট হতো এবং আমি ওই আর কি খুব লাইনের ধার দিয়ে হাঁটতাম আর কি, মানে যে কোনো মুহূর্তে খাদে পড়ে যাবে এরকম একটা রেজাল্ট আমার হতো। তো যাই হোক, তার সঙ্গে আমার বন্ধুত্ব এখনও আছে। সে পরবর্তীকালে অর্থনীতি নিয়ে পড়াশুনো করে, অর্থনীতি নিয়ে গবেষণা করে, এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ায়। এবার সে আর আমি মাঝে মধ্যে একটা পানশালায় যাই। তো মাস 6 আগে সে হঠাৎ আমাকে অঙ্ক কষে বুঝিয়ে দেয় যে আমি বড়লোক। আমি কিছুতেই মানতে চাইছি না, কারণ আমার তো খারাপ লাগছে। আমি জানি আমি মধ্যবিত্তই থাকবো। এবার সে বলল, দেখ তুই একটা গাড়ি করে এসছিস, একটা ভালো সুতির জামা পরেছিস, এখানে মদ্যপান করছিস, বিলও তুই দিবি। তো মানে যাই হোক, এরপর তো আর না বলা যায় না, সে ভালো কথা বলছে আমাকে। বলে, তোর বাড়িতে তুই আর তোর বউ দুজন মিলে রোজগার করিস, বাড়িতে 2জন কাজের লোক আসে, এবার যারা কাজ করেন। এবারে ভারতীয়, যেটা সাথী বললেন, ভারতীয় ইন্ডেক্স অনুযায়ী তুই কিন্তু মধ্যবিত্ত নোস, তুই বড় লোক। এবার 2 পেগের পর আমার সন্দেহ হলো ও বোধহয় সত্যিই বলছে। আমি বললাম, তুই সত্যি বলছিস আমি বড় লোক? আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি বড় লোক। বললো, তুই কেন, আমিও বড় লোক, আমরা সবাই বড় লোক। তো সেদিন খুব মনে একটা চাপা শ্রেণীশত্রু ভাব নিয়ে নিজেকে নিয়ে বেরোলাম, যে এটা আমার হওয়ার কথা ছিল না। কিন্তু এটা ঠিক যে আমরা আসলে সত্যি বড় লোক। কিন্তু মজা হচ্ছে, সেদিন ফেরার পথে আমি আমার এটিএম কার্ডের পিনটা গেলাম ভুলে, এবং আমার যিনি গাড়ি চালাচ্ছিলেন তার থেকে একটা জিনিস কেনার জন্য আমাকে 700 টাকা ধার নিতে হলো। তো ফলে বিত্ত খুব আপেক্ষিক একটা জিনিস, সবসময় নয়। বিত্ত মজা করবার জিনিসও নয়। কিন্তু আমি এই ঘটনাটা দিয়ে এটাই বোঝাতে চাই যে মধ্যবিত্ত আসলে মানসিকতা। আমরা মানসিকভাবে মধ্যবিত্ত থাকতে চাই। ফলে আমাদের কেউ হুট করে বড়লোক বললেও আমাদের একটা অপরাধ বোধ হয়, এবং আমরা মেনে নিতে পারি না যে আসলে ইন্ডেক্স অনুযায়ী আমরা উচ্চবিত্ত, এবং নিম্নবিত্ত হতে আমরা ভয় পাই, কেননা সেই ঝুঁকির মধ্যে দিয়ে আমরা যেতে চাই না। কিন্তু এটা তো অস্বীকার করে লাভ নেই।
যে বাঙালি নানা বৃত্তে বিভাজিত, এবং আপনারা যারা মন দিয়ে এই অনুষ্ঠান শুনছেন তারা বুঝতে পারলেন যে আমাদের আজকে পক্ষে যারা বললেন তারা মোটামুটি আমাদের বিপক্ষকেই অনেকখানি নম্বর দিয়ে গেছেন। তো সে কারণে তাদের আমি বেশি করে ধন্যবাদ দেব আমার পক্ষের বন্ধুদের থেকে। এবং খুব ভালো থাকবেন। এই অনুষ্ঠান যেন বছর বছর হয় এবং আমরা বছর বছর এসে আরেকটু উচ্চবিত্ত হয়ে উঠতে পারি মধ্যবিত্ত থেকে। দারুণ, অনেক ধন্যবাদ। ওই যে একটা কথা আছে না, যে খুব বড় লোক যারা, তারা জামা ইস্ত্রি করে না, তারা এমনি ওই ক্রাম্পলড, ওটাই ফ্যাশন হয়ে গেছে। কিন্তু একদম পরিষ্কার জামা কেচে ইস্ত্রি করে পড়েছে, তুমি বুঝতে পারবে সে মিডল ক্লাস। বেশ, আমাদের পরবর্তী বক্তা আমি মঞ্চে রাখবো রাহুল অরুণোদয় ব্যানার্জিকে। একটা জোরে হাততালি। শ্রীজাতদার ক্লোজিং স্টেটমেন্টটা কিছুটা আমাদের পক্ষেই গেল বলে আমার মনে হলো। তার কারণ উনিও শেষ পর্যন্ত স্বীকার করলেন মধ্যবিত্ত একটা মানসিকতা, মধ্যবিত্ততা একটা মানসিকতা, এবং তাই বেশিভাবে বাঙালির মধ্যে প্রাদুর্ভাব তার বেশি রয়েছে। আমি এখন 41 বছর বয়স, 17-18 বছর বয়স থেকে আমরা নিজেরা সিনেমা দেখার বরাত পেতাম, একা গিয়ে, বাবা মা ছাড়া, মানে 11-12 থেকে। সেই সময় আমরা বন্ধুরা রামগোপাল বর্মার সিনেমা দেখে বাইরে বেরিয়ে বলতাম, আমার ভালো লেগেছে কিন্তু সবার জন্য না। যেন সত্যজিৎ রায় ময়দানে দাতন করবার সময় আমাকে বলে গেছিল আমি আলাদা। এইটা আজকেও যখন সাউথ সিটির বাইরে আমার বয়সে একটা ছেলে থাকে বা মেয়ে থাকে, ভালো লেগেছে কিন্তু সবার জন্য নয়। ওকে এখন দাতন করবার সময় ক্রিস্টোফার নোলান বলে গেছে যে তুমি আলাদা। এই মানসিকতা যতদিন থাকবে বাঙালি মধ্যবিত্তই থাকবে, যতদিন ভাববে যে আমার ভালো লেগেছে কিন্তু সবার জন্য না। কারণ ওর নিজেকে সবার থেকে আলাদা ভেবেই ও সবার মধ্যে মানে অংশগ্রহণ করে ফেলছে। এটা একটা আশ্চর্য প্যারাডক্স যেটা নিয়ে আমরা মধ্যবিত্তরা বাঁচি, এবং সেই মধ্যবিত্ত মানসিকতাটাই বাঙালিকে আজও চালিত করে চলেছে। আর আমি কাফিদাকে বলছি যে আমি শুধু নগরকেন্দ্রিক কথা বলছি না, আমি যেহেতু যাত্রা করি, আমি পশ্চিমবঙ্গের পুরোটা এবার চষে ফেলেছি, এবং যেখানেই যাচ্ছি সেখানেই তো কিছু উচ্চবিত্ত, কিছু মধ্যবিত্ত যারা ওখানে ইনফ্লুয়েন্সিয়াল, তাদের সেলফি তোলার অধিকার অনেক বেশি আছে যারা মাটিতে বসে যাত্রা দেখছে তাদের চেয়ে। তারা অবশ্যই মেকআপ রুমে আসবে দুপাত্তর চড়িয়ে এবং তারা সেলফি নেবেই। কিন্তু এই যে সেলফি নেওয়ার ধরনটা, এটা সাউথ সিটির থেকে এখানে একদমই আলাদা নয়। মানে প্রথমেই বলবে আমি অত দেখি না, আমার বউ দেখে, তারপর বউকে এগিয়ে দেবে সেলফির জন্য, তারপর অ্যাজ ই বউ রিকোয়েস্ট করছে, অনিচ্ছা হয়েছে সেরমভাবে এসে পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। এটা সাউথ সিটিতেও এক, এটা আমার পুরুলিয়াতেও এক, আমার বাঁকুড়াতেও এক। মানে আমরা যারা দেব বা জিৎ বা খুব নাম করা নই, তাদেরকে স্বীকৃতি দিতে একটা অনীহা, এবং স্ত্রী বা সন্তানকে এগিয়ে দিয়ে তারপর নিজে এগিয়ে আসা, এটা সব জায়গায় এক, এটা সব জায়গায়। ধন্যবাদ। দারুণ, একটা জোরে হাততালি। আমি দেখি না, আমার বউ দেখে, এটা কিন্তু খুব এইটা হচ্ছে মানে চাপিয়ে দেওয়া অন্যের ওপর, স্কেপগোট করা। এটা 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 মধ্যবিত্ত বা মিডল ক্লাসের একটা ক্যারেক্টারিস্টিক। মঞ্চে আসছেন আব্দুল কাফি। উনি অনেকক্ষণ ধরে সোজা হয়ে বসেছিলেন যে এইবার আমি ধরবো, এইবার আমি ধরবো। না না, তা না, মানে এটা প্রায় নিয়মের মতো দাঁড়াচ্ছে এখন, যে সবাই আমরা এসে বলছি যে বাকিরা আমাদেরই কথা বলছে। তো তার ফলে এটা আমিও সেটা বলছি যে মানে আমরা সবাই প্রায় একই কথা বলছি। মধ্যবিত্ত বা মধ্যবিত্ততা নিয়ে আমরা যে কথা বলছি তা সত্যি সত্যি প্রায় সবারই এক, এতে কোনো সন্দেহ নেই, আপনারা শুনেই বুঝতে পারছেন। মূল তফাৎটা হচ্ছে এইখানে, আমার বিপক্ষের বন্ধুরা, অন্য পক্ষের বন্ধুরা যেটা হয়তো ইচ্ছে করেই একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে এই বিশেষ প্রবণতাগুলো, যা কিনা মধ্যবিত্তের একেবারে মার্কা মারা, এইটা কি সমস্ত বাঙালির জন্য নির্দিষ্ট? এইটা দিয়ে কি গোটা বাঙালিটাকে চিনতে পারা যাচ্ছে? এইটা কি সব বাঙালির প্রতিনিধি স্থানীয়, নাকি ওই ক্ষুদ্র একটি অংশের প্রতিনিধিত্ব করবার ছলে আসলে তার দাবি করে ফেলছে যে সবারই আমি প্রতিনিধিত্ব করছি? সাথী বলছিলেন খুবই ঠিক কথা, যে এরা 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 নেই আসলে,
বড়জোর পিএইচডি টপিক হিসেবে আছে বা কোনো একাডেমিক পেপারের বিষয় হিসেবে আছে। ঠিক একাডেমিক পেপারের বা পিএইচডির টপিক হিসেবে আছে এখন, এটা তো ঘটনা, কোনো সন্দেহ নেই। কত লোকের কাছে এই পিএইচডি টপিক কিংবা একাডেমিক পেপারের টপিক, এটা কপিস লোকের কাছে প্রয়োজনীয়, প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। ওই যারা নেই বলে আমি মনে করছি সেই বিপুল, তারা এই পিএইচডি টপিক কিংবা একাডেমিক পেপারের টপিককে কার্যত পাত্তাই দেয় না। তাদের কাছে এই টপিকটার আসলে নেই, কাঁচকলা, কোনোই গুরুত্ব নেই। আমি যে পিএইচডির টপিক অথবা একাডেমিক পেপার লিখছি, আমার বিরাট আহ্লাদ হচ্ছে, আমি একটা কাজ করলাম, আমি ওকে তুলে আনলাম টপিক হিসেবে বা একটা ব্যাপার হিসেবে, কিন্তু ও আমাকে গুরুত্ব দিচ্ছে না এই পিএইচডি টপিককে। এবং আমি তার সঙ্গে দাবি করছি যে ও বাঙালি নয় বা তেমন বাঙালি নয়, আমারটাই আদত বাঙালি। মুশকিল হচ্ছে, শেষ কথা, দক্ষিণ চব্বিশ পরগনার বনবিবির জহুরানামায় যারা অংশগ্রহণ করেন, আহ্লাদ করেন, সবচেয়ে বড় উৎসব বলে মনে করেন তাদের দৈনন্দিন, বা টুসুর কথা হলো, ইতু পুজোর কথা হলো, কেউ কেউ করেন, ভাদুর কথা বলা যেতে পারে, তাঁরা এই যে আমরা বাঙালিত্ব এবং মধ্যবিত্ততার একাত্মতা নিয়ে আয়োজন করছি, এখানে সভা করছি, তর্ক করছি, ওই বিপুল সংখ্যক, আমাদের তুলনায় অনেক অনেক বেশি, সেই সংখ্যক লোকেরা আর চোখে একবার ওটা থেকে কি সব বলছে বাবুরা বলে পাশ ফিরিয়ে চলে যাচ্ছে। ভাগ্যিস, এটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ। মানে যেটাই বলা হচ্ছে সেটাই এই ঘরের বাইরে আর বেরোচ্ছে না, মানে সাউন্ড প্রুফ, এক ধরনের আইডিওলজিক্যাল সাউন্ড প্রুফ। বেশ, আমি ডেকে নেব স্বাতী ভট্টাচার্যকে, উনি আসছেন মঞ্চে, একটা জোরে হাততালি। ঝাড়গ্রামে একবার অমর্ত্য সেন বক্তৃতা দিতে গেছিলেন একটা খুব বড় মানে একটা জনসভায়, সবেন তখন নোবেল পেয়েছেন, তাকে সম্বর্ধনা দেওয়া হবে, একটা বিশাল তোরণ লেখা হয়েছে স্বাগতম অমর্ত্য সেন। তো সেখানে একটা বাস স্ট্যান্ডে একটি লোক দাঁড়িয়েছিল, সে পাশে আমাদের একজনকে জিজ্ঞেস করছে, অমর্ত্য সেন কে, ফুটবল খেলে? বললাম না। কি নেতা? বললাম না। তাহলে কি? তো সাধ্য মতো একটু বললাম, শুনে তিনি বললেন তো আব্দুল কাফির কথায় আমার এটাই বলার যে বাঙালি কি তার, মানে মধ্যবিত্ত বাঙালি যারা আমরা এখন বসে ঠিক করছি আর কি কে বাঙালি, তারা কি তাদের যা সর্বশ্রেষ্ঠ সম্পদ নোবেল প্রাইজ পাওয়া বাঙালি তাকেও সাধারণের কাছে পৌঁছে দিতে পেরেছে? কাফি প্রশ্ন করছেন যে যারা পিএইচডি টপিক নয় তারা কি? তারা হচ্ছেন ভোট ব্যাংক। এই জিনিসটার আবার একটা ইংরেজি নাম আছে যেটাকে বলে মাইক ড্রপ। ওই মাইক ড্রপটা উনি করলেন, খুব ভালো লাগলো। এটার কোনো আর ফিরে আসার কিছু নেই। আমি ডেকে নেব তিলোত্তমা দিকে, তিলোত্তমা মজুমদার, একটা জোরে হাততালি, মঞ্চে আসছেন। আসলে এত আলোচনা হয়েই গেছে, এত কথা বলা হয়েই গেছে। আমার বাঙালিদের সম্পর্কিত অনেক কিছুই চলে, তার মধ্যে দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে বাঙালি ভীষণ অভদ্র, আর একটা হচ্ছে যে বাঙালি কেউ কাউকে সাহায্য করতে চায় না। তো প্রথম যে অপবাদ, সেটা অনেক অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় অবশ্যই, সবার ক্ষেত্রেও নয়, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে তার পরিচয় রাস্তাঘাটে আমরা পাই। কারণ কারোর সঙ্গে চোখাচোখি হলে আমরা মুচকি হাসিটাও দিই না, বরং মুখটা এত গম্ভীর করে ফেলি যেন তার সঙ্গে চোখাচোখি হয়ে আমার অপরাধ হয়েছে বা তার অপরাধ হয়েছে। এই ধরন বা এই রীতি কেন, এর ব্যাখ্যা আমি আজও পাইনি। আর একটা হচ্ছে যেটা আমি মনে করি না একেবারেই, সেটা হচ্ছে যে বাঙালি পরস্পরকে সাহায্য করে না, এটা একেবারেই ভুল। এবং সেটা যে কোনো শ্রেণী বিশেষ লক্ষণ যে সাহায্য করে অথবা করে না, এটাও ভুল। এখানে কোথাও কোনো শ্রেণী বিভাজন নেই। শুধু আমি একটা অভিজ্ঞতা, যে যখন কোভিড হয়েছিল এবং
একেবারেই বাজার হাট বন্ধ ছিল, সবাই প্রস্তুত ছিলেন না যে বাড়িতে চাল ডাল কিছুটা মজুত করে রাখবেন, বা হয়তো মজুত করে রাখার মতো যে অর্থ সেটাও অনেকেরই ছিল না। সেই সময়ে দেখা গেছে যে বহু বাঙালি যুবক তরুণ তারা চাল ডাল আলু ইত্যাদি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছে এবং যাদের প্রয়োজন তাদের সেই প্রয়োজন মিটিয়েছে। এবং আমি নিজে আমার অঞ্চলে দেখেছি, আমি যেখানে বসবাস করি, যে যারা এই কাজটা করছিলেন তাদের কাউকে আমি চিনি মাছ কিনতে গিয়ে, কাউকে আমি চিনি সবজি কিনতে গিয়ে। এবং এই যে মাছ কেনা বা সবজি কেনা, আমি ক্রেতা আর সে বিক্রেতা, এই বিভাজনের মধ্যে কিন্তু কোথাও বিত্তের বিচারটা আসে না। কারণ আমি নিজেও জানি না যে যিনি মাছ বিক্রি করছেন তিনি আমার চেয়ে বেশি বিত্তবান কিনা, বা যিনি সবজি বেচছেন হয়তো তিনি পোশাক আশাকে এমন বা তার ভাষায় তিনি এমন, আমি হয়তো আপাতভাবে ভাবছি যে এর থেকে আমি কালচারালি অনেক বেশি রিচ, কিন্তু সেটা নাও হতে পারে। হতেই পারে তিনি বাড়ি গিয়ে বেহালা বাজান, হতেই পারে তার ব্যাংকে এতটাই অর্থ জমেছে বা তিনি জমাতে সক্ষম হয়েছেন যার ধারে কাছেও আমি পড়ি না। সুতরাং বাঙালির লক্ষণ, আমি আবারও বলবো, যে বহন করে বাঙালিয়ানা, বহন করে ব্যক্তি বাঙালি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেইটা আমরা অন্য একটা, যেদিন রাজনীতি নিয়ে, বাঙালির রাজনীতি একটা আলাদা টপিক, যেটা হয়তো 1 মাস ধরে চলবে। তবে যে কথাটা তিলোত্তমাদি বললেন, আমার মনে হয় এই চেষ্টাটা করলেই হয়। প্রথমত অনেক ধন্যবাদ সমস্ত বক্তাদের। একটা জোরে হাততালি চাইব। সঞ্জয় মুখোপাধ্যায় রয়েছেন, শ্রীজাত, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আব্দুল কাফি, স্বাতী ভট্টাচার্য এবং তিলোত্তমা মজুমদার। আমি সঞ্চালক হিসেবে আমি নিজের মতামতটা দেব না, যদি যেদিন আমি পক্ষে বা বিপক্ষে বলবো সেদিন হয়তো সেই মতামত দেব, কিন্তু একটা সামারাইজ আমরা করতে ভালোবাসি, করা উচিত। আমার মনে হয় আমি বিজ্ঞানের সাহায্য নেব। যারা আনফর্চুনেটলি বাড়ির চাপে ক্লাস 11-এ সায়েন্স নিয়েছিলেন তারা বুঝতে পারবেন যে আমরা রুবি থেকে বেরিয়ে অ্যাক্রোপলিস গেলাম, সেখান থেকে গেলাম বাঁকুড়া, সেখান থেকে গেলাম দার্জিলিং, সেখান থেকে এলাম নিউ আলিপুর থেকে গড়িয়াহাট হয়ে আবার আমি রুবি। আমি অনেকটা ডিস্টেন্স কভার করলাম, কিন্তু ফিজিক্স বলবে আমার ডিসপ্লেসমেন্ট 0। আমাদের মনে হয় এই আলোচনা এবং এই বিতর্ক এরকম গড়াতেই থাকবে, লাইক এ রোলিং স্টোন। কিন্তু আজকের বক্তারা যে সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শেষে আমরা বুঝলাম যে ও বাবা, আমরা আবার সেই গোড়ায় এসে ঠেকেছি যেখান থেকে আবার শুরু করতে হবে। এই যে সাপ সিঁড়ির যে খেলা, এই খেলা চলবে এবং এই যে খেলাটা আপনারা এত সুন্দরভাবে দেখলেন, উপভোগ করলেন, আপনাদের জন্য একটা হাততালি। খুব ভালো লাগলো। বাইরে প্রচণ্ড গরম, তাই এই মুহূর্তে কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের পরবর্তী সেশন শুরু হতে চলেছে। এবং অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।